আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ আব্দুল রিজভী। আজকের এই ক্লাসেটিকে আমরা শিখব হিসাব বিজ্ঞানটির প্রথম পত্রের বেশ গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যার নাম হলো তোমার কার্যপত্র। ওকে, চ্যাপ্টার 7। ওকে, এই তোমার অধ্যায়টা এইচএসসি এবং অ্যাডমিশন দুটো জায়গায় বেশ ইম্পর্টেন্ট। কারণটা হলো এখান থেকে তোমার এইচএসসিতে যেমন সিকিউ এবং এমসিকিউ এসে থাকে, ঠিক তেমনি অ্যাডমিশনেও কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসে। সো আজকের ক্লাসটা আমরা ঠিক এটা, যদিও এটা তোমার ম্যাথ সলভিং একটা কোর্স, আমরা এখান থেকে মেইনলি ম্যাথের যে আছে কত টাইপসের ম্যাথ হতে পারে, ম্যাথ বেশি বেশি করে প্র্যাকটিস করবো। ওকে, বাট তার আগে আমি তোমাদেরকে একটু ক্লাসের স্ট্রাকচারটা দেখাই, যে ক্লাসটা অ্যাকচুয়ালি আমরা তোমার কীভাবে নিচ্ছি আর কি। হ্যাঁ, প্রথমটা হলো তোমার দেখো, এই ক্লাসে আমরা শুরুতে কি করব, একটা বেসিক আইডিয়া নিব। কি নিব? একটা বেসিক আইডিয়া আমরা নিব। ওকে, তারপরে বেসিক এই নলেজটা আমরা নেয়ার পরে যেখানের মধ্যে যে বেসিক নলেজ পাইলে তুমি কি হবে না, আমি সবসময় বলি বেসিক যেটা থাকে তুমি সিক হবে না। ওকে, মিনস তুমি এই অধ্যায় সম্পর্কে একটা বেসিক ধারণা পাবা, যে কি আছে কি নেই, কেন আছে কেন নেই, এই ধরনের বেশ বেশ ইম্পর্টেন্ট বা বেশ কিছু টার্ম আছে, এগুলো এই টার্মগুলা তুমি এখানে শিখতে পারবা। ওকে, এই বেসিকগুলোর পরে তুমি ঠিক এখানে যে ম্যাথ টাইপ আছে, কি আছে ম্যাথ টাইপ, এখানে ঠিক কোন কোন ধরনের বা কত ধরনের ম্যাথ আছে। ওকে, এই ম্যাথ টাইপ সাথে জানবা। ওকে, দেন ম্যাথ টাইপগুলা জানার পর আমরা কি করব, আমরা একটু ম্যাথগুলা প্র্যাকটিস করব। বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন আছে, হ্যাঁ, বোর্ড কোয়েশ্চেনে ম্যাথের যেই টাইপগুলো আছে ওই টাইপগুলো আমরা কি করব, আমরা একটু প্র্যাকটিস করব। তারপরে ফাইনালি ম্যাথ টাইপ কি আছে বুঝলাম, কত ধরনের ম্যাথ আছে বুঝলাম, তারপরে ওটা প্র্যাকটিস করলাম। তারপরে তোমার কি করব, আমরা একটু সামারি করব, পুরো অধ্যায়ে সামারি করবো, যেটা তোমাকে অনেক হেল্প করবে পুরো এই ক্লাস সম্পর্কে। ওকে, সো আলটিমেটলি এটা হলো আমাদের পুরো ক্লাসের স্ট্রাকচার। সো লেটস ব্যাক টু দ্য টপিক। প্রথমত দেখো আমরা কি নিয়ে শিখতে আসছি, আমরা আসছি তোমার কার্যপত্র নিয়ে। ওকে, কি নিয়ে? কার্যপত্র। এখন অনেকের কোয়েশ্চেন, তোমরা অনেকে এসেছো 9-10-এ কি ছিলা, বিজ্ঞানের শিক্ষার্থী ছিলা, ছাত্র ছিলা, ছাত্রী ছিলা, দেন তোমরা কি করলা, ইন্টারমিডিয়েট এসে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করছো, বা এমন অনেকেই আছো তোমরা 9-10-এ ছিলা বাট কার্যপত্র কি তুমি জানো না। ওকে, যেহেতু এটা নতুন নতুন সব কিছু শুরু হয় এবং এটা ফার্স্ট পেপার, সো তোমরা সবাই যে যে ব্যাকগ্রাউন্ড থেকে আসো বা থাকো না কেন, এই ক্লাসটা সবার জন্য ইকুয়ালি হবে। ওকে, তো আমরা শুরু করি যে কার্যপত্রটা কি। প্রথমে অনেক কনফিউজ থাকে, ভাই এটা আবার কি, হ্যাঁ এটা মানে কেমনে করে, বেশ কনফিউশন। বা অনেকে বলে ভাই এটা তো অনেক অনেক ঘর আছে, ঘরগুলো কেমনে করে। হ্যাঁ, ওকে, সো আমি যদি তোমাকে বলি অ্যাকাউন্টিংয়ে কি আছে, একটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হলো আর্থিক অবস্থার বিবরণী। ওকে, এই আর্থিক অবস্থা বিবরণী তৈরি করার সময় বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন লাগে। হ্যাঁ, তো কার্যপত্রের কাজ হলো ওই ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলোকে কী করা, একটু একটু সাজিয়ে রাখা, একটু গুছিয়ে রাখা। হ্যাঁ, কারণ অনেক অনেক তথ্য থাকে, তো গুছিয়ে রাখা, এই গুছিয়ে রাখার কাজটা কে করে, কার্যপত্র করে। সো আমি ডেফিনেটলি একটু দেখি, তুমি দেখো আর্থিক বিবরণী প্রস্তুতে ব্যবহৃত প্রয়োজনীয় তথ্যগুলোকে সুশৃঙ্খলভাবে বহুঘর বিশিষ্ট এক প্রস্ত কাগজে লিপিবদ্ধ করার প্রক্রিয়াকে কি বলে, কার্যপত্র বলে। ওকে, মিনস আমরা বুঝতে পেরেছি তোমার আর্থিক বিবরণী প্রস্তুতে ব্যবহৃত প্রয়োজনীয় যে তথ্যগুলো আছে ওগুলোকে একটা সুশৃঙ্খলভাবে একটা গুছিয়ে একটা বিশিষ্ট অনেকগুলো ঘর, যে বললাম না, তোমরা যে বললাম না যে অনেকগুলো ঘর থাকে, এই ঘরগুলোতে এবার এই বিবরণীতে কি করা, একটা লিপিবদ্ধ করা, লিখে রাখাটা কি, কার্যপত্র। যে তুমি যদি লিখে রাখো তাহলে তুমি যখন আর্থিক বিবরণী করতে যাবা তোমার অনেক ইজি হয়ে যাবে তোমার কাজটা, রাইট। বাট এই কার্যপত্র কিন্তু তোমাকে আরেকটা ইনফরমেশন দেয়, কার্যপত্র তোমার কি হিসাব চক্রে একটা কি ধাপ, আমরা তো দ্বিতীয় অধ্যায় হিসাব চক্র পড়েছি কিন্তু, তাই না? হিসাব চক্রের কি একটি ধাপ, কি বললাম, কার্যপত্র হিসাব চক্রের ধাপ, বাট কার্যপত্র হিসাব চক্রের অত্যাবশ্যকীয় ধাপ কিন্তু না। ওকে, মিনস তুমি যদি কার্যপত্র করো বা এটা তোমার চাইলে করতে পারো, চাই না করতে পারো, করতেই হবে এমন কিছু কি নাই, এমন কোন ধরা বাঁধা নিয়ম নেই। ওকে, যেমন আমরা এখানে দিয়েছে যে বৈশিষ্ট্য দেখতে পারি আমরা, কার্যপত্র হিসাব বিজ্ঞানের আবশ্যকীয় কোনো বিবরণী নয়, মানে এটা করতেই হবে। হ্যাঁ, অ্যাকাউন্টিংয়ে যে করতেই হবে এমন না। হ্যাঁ, বাট যেটা করলে আমার আর্থিক বিবরণী প্রকাশ করা, আর্থিক বিবরণী করা অনেকটা ইজি হয়ে যাচ্ছে, রাইট। সো আই হোপ তোমরা কার্যপত্র কি এটা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা লাইক দেখলাম। সো এবার দেখো তোমরা কার্যপত্রটি বেসিক নিয়ে আমরা বুঝতে পেরেছি কার্যপত্র কি,
কেমনে করে কেমনে করে না। সো এবার দেখি যে কার্যপত্রে ম্যাথ টাইপটা কি, মানে এখানে ঠিক কোন কোন ধরনের ক ধরনের ম্যাথ আসে। মেইনলি সবাই একটু কনফিউজ থাকে ভাই ঘর বেশি, ঘরটা কি অ্যাকচুয়ালি দেখো কার্যপত্রে ম্যাথ টাইপটা এখন দেখি। কার্যপত্রে মেইনলি তোমার কয়েক ধরনের ম্যাথ আছে, আমরা টাইপটা একটু পড়ি, টাইপটা শেখে। তুমি যদি ম্যাথ টাইপটা শেখো জানো যে না এই অধ্যায়ে ঠিক এই টাইপসের ম্যাথ আসে, তাহলে কি তুমি টাইপটা বুঝতে পারলা, প্র্যাকটিস করলা, তাহলে ওই যদি প্র্যাকটিস করো তোমার এসএসসি কিউ নিয়ে কোনো প্রবলেম হবে না। এই অধ্যায়ে 10 নম্বরের কোয়েশ্চেন আসে, তুমি 10-এ 10 তুমি অ্যানসার করতে পারবা। সো তার জন্য কী দরকার, ম্যাথ টাইপ ঠিক কোন কোন কোয়েশ্চেনগুলো আসে কোন কোন কোয়েশ্চেনগুলো আসে না এটা জানা। ওকে, তো আমরা দেখি যে কোন কোন কোয়েশ্চেনগুলো এখানে আসে। ফাইন, ওকে। সো দেখো যে তোমার একটা কোয়েশ্চেন হলো তোমার কি, একটা কোয়েশ্চেন কি, একটা কোয়েশ্চেন হলো তোমার কি 8 ঘোড়া কার্যপত্র, কয় ঘোড়া, 8 ঘোড়া। ওকে, 8 ঘোড়া কার্যপত্র 3 ধরনের হয়, কয় ধরনের, 3 ধরনের, একটা 8 ঘোড়া, একটা 10 ঘোড়া, একটা 12 ঘোড়া। বেশ ইম্পর্টেন্ট, কি বললাম, একটা 8 ঘোড়া, একটা তোমার 10 ঘোড়া, একটা তোমার 12 ঘোড়া। এই 3 ধরনের কি আছে কার্যপত্র মেইনলি এক্সিস্ট করে, রাইট। সো অনেকে বলে ভাই 8 ঘোড়াটা কি, আবার 10 ঘোড়া কি, 12 ঘোড়া কি, মানে আসলে এটা আমরা যখন ম্যাথটা প্র্যাকটিস করবো বুঝতে পারবো। বাট ঘোড়া মানে হইলো যে 8 ঘর বিশিষ্ট, 1 2 3 4 5 6 এরকম টোটাল মানে 8 ঘর বিশিষ্ট কার্যপত্র, 10 ঘর বিশিষ্ট কার্যপত্র, 12 ঘর বিশিষ্ট কার্যপত্র এখানে আছে। ওকে, ওকে। সো আমরা এগুলা ছাড়া এই 8 ঘোড়া কার্যপত্র, এই 8 ঘোড়া কার্যপত্র ছাড়াও কি কি আছে তোমার, এগুলো ছাড়াও তোমার আছে হইলো সমন্বয় বিবরণী। এই অধ্যায়ে সমন্বয় তোমাকে বলতে পারে এই কিছু জাবেদা দিবে, বলে এগুলোকে সমন্বিত জাবেদা করে দেখাও। ওকে, এই সমন্বয় জাবেদা তোমাকে এখানে আসতে পারে, কি বললাম, সমন্বয় জাবেদা। ওকে, সমন্বয় জাবেদা মেইনলি এই 4 ধরনের যে ম্যাথ আছে এইগুলাই কার্যপত্রে এসে থাকে। তুমি যদি এই 4 ধরনের ম্যাথ প্রপারলি শেষ করতে পারো, কমপ্লিট করতে পারো, তোমার এই অধ্যায় সম্পর্কে আর টেন্সড হওয়ার কিচ্ছু নেই। সো আমরা 8 ঘোড়া কার্যপত্রটাই শুরু করি, যে 8 ঘোড়াটা কি অ্যাকচুয়ালি, বা এটা আসলে কেমনে করতে হয়। ওকে, সো প্রথমে আমরা দেখি তোমার 8 ঘোড়া দেখি। ওকে, সো দেখো, সো 8 ঘর কেমনে করতে হয় দেখো। 8 ঘর গড়টা হইলো প্রথমে একটা ঘর তুমি আঁকবা, ঘরটা কি আঁকবা দেখো, সেটা একটা কোম্পানির নাম, যে বিজনেসের কাজ তুমি করতেছো, কার্যপত্র এগুলো লিখবা। লেখার পরে তুমি কি করবা, হিসাবে শিরোনাম লিখবা, একটা ঘর করবা। কয় ঘর দেখো, 1 ঘর, টোটাল 2 ঘর, হ্যাঁ 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5, এখানে 5টা ঘর করবা। কয়টা করবা, 5টা ঘর। 5টা ঘরের মধ্যে প্রথমটা হিসাবে শিরোনাম, তার প্রত্যেকটা ঘরকে 2টা পার্টে ভাগ করবা। ওকে, 2টা পার্ট, 2টা পার্ট। ওকে, ডেবিট এবং ক্রেডিট। তো ভাই ডেবিট ক্রেডিট কেন, আমরা সবসময় প্রত্যেকটা হয়তো যে কোনো লেনদেন, হয়তো এখানে কিছু লেনদেনকে আমরা কি করব, আমরা কিছু লেনদেন হয়তো ডেবিট হবে, হয়তো ক্রেডিট হবে। ওকে, এটা আমরা এখানে এক্সপ্লোর করবো, মানে এক্সপ্রেস করবো ম্যাথমেটিক্যালি, হ্যাঁ কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে। সো প্রত্যেক লেনদেন ডেবিট হবে, যেমন ডেবিট গ্রামকে ডেবিট ক্রেডিট আনবা, হ্যাঁ সমন্বয়কে ডেবিট ক্রেডিট আনবা, বিশদে ডেবিট ক্রেডিট আনবা, আর্থিক অবস্থা বিবরণী করে ডেবিট ক্রেডিটে আনবা, রাইট। সো এখন ভাই রেওয়ামিল, সমন্বয়, বিশেষত বিবরণী, আর্থিক অবস্থা এইগুলো কোত্থেকে, আসলে এই রেওয়ামিল হইল আমরা যখন 4th চ্যাপ্টার করছিলাম, রেওয়ামিল করছি না আমরা, তো আমরা কী করতাম, আমরা ঘর করছিলাম ডেবিট এবং ক্রেডিট। মেইনলি কার্যপত্র করলে তোমার রেওয়ামিলটাকে রিপ্লেস করা যায়। ওকে, কার্যপত্র করলে কার্যপত্রের মধ্যে রেওয়ামিলটাও কি ইনক্লুড করা। ওকে, তারপরে রেওয়ামিল করার পর আমরা কি জানি, আমরা জানি কিছু কিছু এন্ট্রি হয়তো আমি লিখতে ভুলে গেছি, বা নতুন করে সংশোধন হয়েছে, বা মানে নতুন করে আসছে। সো এগুলো কি আমরা সমন্বয় করার প্রয়োজন পড়ে, তাই না। সাপোজ ধরো তুমি, আমি একটা এক্সাম্পল যদি দেই, তুমি ধরো অগ্রিম ভাড়া দিয়েছো, হ্যাঁ ধরো ধরো তুমি একটা বাসায় থাকো যেটা অগ্রিম ভাড়া তুমি দিয়ে দিয়েছো, বাট তুমি করলো কি অগ্রিম ভাড়া দিয়েছো ভালো কথা, এখন তুমি করলে পরে ওইগুলো ইউজ করার বাসাটা কিন্তু 2-3 মাস ইউজ করছো, হ্যাঁ ধরো 3 মাসের জন্য অগ্রিম ভাড়া দিয়েছো, ওখান থেকে তুমি পরে তুমি তো যাওয়া দেওয়ার সময় অগ্রিম ভাড়া দিয়ে দিয়েছো, রাইট। বাট তুমি আবার ওই 3 মাস থেকে 2 মাস ইউজ করছো, তাই না। তুমি যে 2 মাস ইউজ করছো বাসাটা, মানে কি তোমার 3 মাসের মধ্যে 2 মাস ইউজ হয়ে গেছে, এই ইউজ করছো যে এটা কিন্তু জানে না কেউ, বা তুমি কিন্তু লিখো না এটা, তাই না। সো তোমাকে লিখতে হবে না, লিখতে হবে। সো তুমি যে পরে এটা লিখতেছো আবার, এটাকে আমরা কী করি, এটা আমরা সমন্বয় জাবেদার মাধ্যমে আনি। সো এখানের মধ্যে আমরা সমন্বয়টাও শিখতে পারছি, বা বেশ কিছু এন্ট্রি তোমার শুধুমাত্র বিশটা বিবৃতিতে আসে। ক্রয়, ক্রয় কখনোই আর্থিক অবস্থার বিবৃতিতে আসে না, তাই না। ক্রয় তোমরা রেওয়ামিল লিখবা, রেওয়ামিলের পর কোথায় আসবে, বিশেষ বিবৃতিতে আসবে।
আর্থিক অবস্থা আসবে আসবে না, কোনগুলো আর্থিক অবস্থার ভিতরে আসবে, যেগুলো বকেয়া আয়, বকেয়া কি হবে, বকেয়া আয়, বকেয়া, তারপর অগ্রিম আয়, এইসব বিষয়পাতি আসবে। সো বেশ কিছু বিষয়পাতি আর্থিক অবস্থার ভিতরে আসে, বেশ কিছু বিষয়ের ভিতরে আসে। হ্যাঁ, এগুলো করলে আলটিমেটলি কি হয়, আলটিমেটলি তোমার বিস্তারিত বিবরণী আর্থিক অবস্থার বিবরণী তুমি যে ঠিক মতো লিখলে, তোমার এগুলো যখন আর্থিক বিবরণী করতে যাবা তখন তোমার কাছে অনেকটা ইজি হয়ে যাচ্ছে, রাইট? সো আলটিমেটলি আমরা কি শিখলাম, আটগড়া কেমনে করতো, আটগড়া করা হইলো হিসাবে শিরোনাম, রামিল সমন্বয় বিস্তারিত বিবরণী আর্থিক অবস্থার বিবরণী লেখার পরে জাস্ট ঘরটা করা। হ্যাঁ, এর ঘরটা করলে আমার কি হয়ে গেল, আটঘরা হয়ে গেল। বাট এখন তোমার ভাই আটঘরা তো বুঝতে পারলাম, আর 10 ঘোড়াটা কি, ঘর ঠিক আছে, যখন তুমি নতুন করে আবার কি করবা, যখন তুমি নতুন করে কি করছো, তোমরা তো 8 ঘরের মধ্যে কি পেয়েছো, এটা পেয়েছো, এটাও পেয়েছো, এটাও পেয়েছো, এটাও পেয়েছো, এটা পেয়েছো। হ্যাঁ, যখন তুমি নতুন করে সমন্বিত রেওয়ামিল নামে কোন একটা ঘর বৃদ্ধি করছো, সমন্বিত রেওয়ামিল আনতেছো ডেবিট ক্রেডিট করে, তখন এটা কি হয়ে গেল, তখন এটা তোমার কি হয়ে গেল, এটা তোমার তখন 10 ঘোড়া হয়ে গেল। কয় ঘোড়া, তখন তোমার এটা 10 ঘোড়া রেওয়ামিল হয়ে গেল, রাইট? এই যে নতুন করে একটা তোমার কি আনা, নতুন করে একটা তোমার এন্ট্রি আনার ফলে তোমার যে একটু ঘরটা বৃদ্ধি হয়ে গেল, ডেবিট ক্রেডিটের পার্টটা, এটাকে আমরা কি বলতেছি, এখন এটা বলছি আমরা 10 ঘোড়া কার্যপত্র, রাইট? আবার ঠিক তেমনিভাবে যখন আমরা কি করি, আমরা যখন আমরা তোমার নতুন করে আমরা কি পাইলাম 10 ঘোড়ার মধ্যে, এটা পাইলাম, এটাও পাইলাম, এটাও পাইলাম, সমন্বিত রেওয়ামিলও পাইলাম, হ্যাঁ আমরা সবই পাইলাম এখান থেকে। বাট যখন তুমি 10 ঘোড়ার সাথে আবার নতুন করে সংরক্ষিত আয় বিবরণী নামে একটা ঘর নতুন করে ইনক্লুড করতেছো, তখন এটাকে আমরা কি বলি, তখন আমরা কি বলি, এটাকে বলি আমরা 12 গোড়া। কয় গোড়া, 12 গোড়া কার্যপত্র। সো মেইনলি আশা করি তোমরা বুঝতে পারছো, এই যে ঘরটা যদি তুমি করো ঠিক মতো, সো এটাকে কি বলে, 12 গোড়া কার্যপত্র বলে। সো তুমি এইভাবেই 8 ঘোড়া, 10 ঘোড়া, 12 ঘোড়া কার্যপত্র কেমনে করতে হয় ঘরটা, ওটা তুমি বুঝতে পেরেছো। ওকে, তুমি অনেকে তাও অনেক কনফিউশন থাকবে, আর যখন ম্যাথ করতে যাবো তখন ইজি হয়ে যাবে। এরপর কি আছে, সমন্বিত রেওয়ামিল, সমন্বয় জাবেদা। ওকে, সো আমরা এটাও বুঝতে পারবো। সো আমরা মোটামুটি বুঝতে পেরেছি ম্যাথ টাইপ কী কী হতে পারে, কেমনে ওই ম্যাথগুলো করতে হয়, রাইট? আমরা এই যে ম্যাথটা দেখলাম, আমরা এগুলো কিছু ম্যাথ প্র্যাকটিস করি, তাইলে আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। ওকে, সো আমরা দেখি কয়েকটা ম্যাথ আমরা প্র্যাকটিস করে দেখি। ওকে, সো তার আগে তোমাদের কিছু বিষয় বলে রাখি, ম্যাথটা প্র্যাকটিস করার আগে। তোমার মূলধন জাতীয়, অনেকে আসলে এই যে মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় এগুলোর মধ্যে বেশ কনফিউশনের মধ্যে তোমরা পড়ো। তো কথা হলো ভাই, মূলধন জাতীয় লেনদেন মানে কি, বা মুনাফা জাতীয় লেনদেন মানে কি? দেখো, সবসময় বুঝবা যে মুনাফা জাতীয় মানে কি। মুনাফা জাতীয় লেনদেন হয় দুই রকম, একটা হয় কি মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়। কি হয়, মুনাফা জাতীয় রকম হয়, দুই রকম হয়। একটা কি হয়, একটা হলো মুনাফা জাতীয় আয়, আর একটা হলো তোমার মুনাফা জাতীয় ব্যয়। কি ব্যয়। আর ঠিক তেমনি মূলধনের ক্ষেত্রেও মূলধন জাতীয় কি হয়, আয় হয়, আর মূলধন জাতীয় কি হয়, ব্যয় হয়। কি হয়, ব্যয় হয়। সো মেইনলি আমরা তোমার কি পেয়েছি, আমরা তোমার মূলধন জাতীয় লেনদেন বলতে আয় হয়, মূলধন জাতীয় আয় হয়, আর মূলধন জাতীয় ব্যয় হয়। ঠিক তেমনি মুনাফা জাতীয় কি হয়, আয় হয়, আর মুনাফা জাতীয় তোমার ব্যয় হয়। সো এক কথা হলো ভাই, মুনাফা জাতীয় আয়টা কি, মুনাফা জাতীয় ব্যয়টা কি, এগুলো বুঝলেই তুমি মুনাফা বা রাজস্ব লেনদেনটা বুঝতে পারছো। হ্যাঁ, অর্থাৎ যে আয়টা বা যেই ব্যয়টা তোমার 1 বছরের মধ্যে কি হচ্ছে, মানে যেটা 1 বছর নিঃশেষ হয়ে যাবে, ওটা আমার মুনাফা জাতীয় আয় 1 বছরের মধ্যে। ওকে, যেমন ধরো বেতন, তুমি যে তোমার স্টাফদেরকে বা তোমার কোম্পানি যারা স্টাফ আছেন ওনাদেরকে তুমি কি করো, প্রতিটা মাসে মাসে ওদেরকে দাও, তুমি স্যালারি দাও, বেতন দিচ্ছ। মানে কি, উনি 1 মাস স্যালারি বেতন দিয়েছো, উনি 1 মাসের কাজ করেছে, তাই না? বা 1 মাস কাজ করেছে, তার বিনিময়ে তুমি ওনাকে 1 মাসের বেতন দিয়েছো, এভাবে প্রতিটা বছর 1 বছর দিয়ে যাও, রাইট? এটা কিন্তু 1 মাস লাস্টিং করতেছে, রাইট? বাট এমন তো না যে তুমি উনি 30 দিন কাজ করার ফলে তুমি ওনাকে পুরো একটা 12 মাসের টাকা দিচ্ছ, তা কিন্তু না। 30 দিনের টাকা দিচ্ছ, 30 দিনের। ওকে, সো এটা কিন্তু 1 মাস পরে শেষ। ওকে, সো এটা হলো কি মাসিক ভিত্তিতে। সো এটা যেটা 1 বছরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, এটা কিন্তু 1 মাসে শেষ হয়ে যাচ্ছে, তাই না? বাট আয় ব্যয় তারিখ সেম। বাট যখন মূলধন জাতীয় হয়, যেমন ধরো, মানে ওটা তোমার 1 মাস 1 বছরের মধ্যে বেনিফিট দেয়। আর যখন মূলধন জাতীয় হয়, যেমন ধরো তুমি একটা আসবাবপত্র কিনে আনলা, ধরো একটা তুমি কি আনলা, একটা ফার্নিচার কিনে আনলা বিজনেসের প্রতিষ্ঠানের জন্য ইউজ করার জন্য। এই ফার্নিচারকে 1 বছরের মধ্যে ভেঙে যাবে? 1 বছরের বেশি ইউজ করতে তুমি পারবে না? ডেফিনেটলি পারবা। বা একটা ল্যাপটপকে 1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে, মানে 1 বছরের মধ্যে ইউজ করে এটা কি আর ইউজ করার মতন অনুপযোগী হবে না, না হলে হয় না। তো তুমি এই ল্যাপটপ তোমাকে মিনিমাম 1 বছরের অধিক সময় কি দিবে,
তোমাকে একটা কি দিবে, তোমার একটা ইউজ করার মতো বেনিফিট দিবে, রাইট? এই যে তুমি এটা কি, তাহলে এটা কি, এই ল্যাপটপ তুমি কিনলা, এটা হলো মূলধন জাতীয় ব্যয়। যেই আয় বা যেই ব্যয় আমাকে 1 বছরের অধিক সময় ধরে বেনিফিট দেয়, ওগুলোকে আমি কি বলি, আমরা মূলধন জাতীয় আয় বা ব্যয় বলে থাকি, রাইট? সো মোটামুটি আমরা মূলধন জাতীয় ব্যয় কি, মূলধন জাতীয় ব্যয় বা আয় কি আমরা বুঝতে পেরেছি, রাইট? তারপর তো দেখো, তারপরে আমরা তখন যাই বলেছি এগুলো তাকে বিশ্লেষণ করা হয়েছে। সো মোটামুটি আমাদের এটা কমপ্লিট, রাইট? তারপর তোমরা দেখো যে বিশদায় বিবরণীতে ঠিক কোন কোন এন্ট্রিগুলো আসে, মাথায় রাখবা। বিশদায় বিবরণী, এখানে তোমার মূলধন জাতীয় কোনো কিছু আসে না। এখানে শুধুমাত্র তোমার কি আসে, শুধুমাত্র তোমার মুনাফা জাতীয় কি আসে, মুনাফা জাতীয় যেসব আয় এবং যেসব ব্যয় আছে কি আছে, মুনাফা জাতীয় যেসব কি আছে আয় এবং ব্যয় আছে, ওইগুলো একমাত্র কি তোমার আসবে। কি বললাম, আমার বিশেষ বিবরণীতে শুধুমাত্র কোনগুলো আমি দেখবো, আমার তো অনেক লাইন, আমার মূল্য জাতীয় হয়, মুনাফা জাতীয় হয়, আমার কোনগুলো আসবে, আমার আসবে একমাত্র যেগুলো তোমার মুনাফা জাতীয় আয় বা ব্যয় ওইসবই আসবে। এটা হতে পারে প্রত্যক্ষ, এটা হতে পরোক্ষ। কিন্তু ভাই প্রত্যক্ষ খরচ কি বা পরোক্ষ খরচ কি? হ্যাঁ, অনেক কোয়েশ্চেন করো। প্রত্যক্ষ খরচ হলো ওই ধরনের খরচগুলো যেগুলো তোমার ম্যানুফ্যাকচারিংয়ের সাথে সরাসরি সম্পৃক্ত। এখন কথা হলো যে দেখো, তো এই শার্টটা যখন ম্যানুফ্যাকচার করতো কোনটা বেশি ইম্পর্টেন্ট ছিল তোমার সুতাটা, তাই না? সুতা ছাড়া এই টি শার্ট কি করা, তোমার ম্যানুফ্যাকচার করা ইজ নট পসিবল। সো সুতাটা তোমার কি একটা প্রত্যক্ষ খরচ। আর এখানে কালারিং করছে না, কালারিং ইজ নট দ্য ম্যান্ডেটরি, কারণ কালারিং না করলেও কিন্তু টি শার্টটা ম্যানুফ্যাকচার হতো, রাইট? সো কালারিংটা হইলো পরোক্ষ, আর তোমার সুতাটা হইলো প্রত্যক্ষ। কেন? সুতাটা তোমার কি সরাসরি সম্পৃক্ত, আর কালারিং করাটা সম্পৃক্ত না সরাসরি। ওকে, সো আমরা বুঝতে পারছি পরোক্ষ মানে কি, পরোক্ষ ব্যয় মানে কি, প্রত্যক্ষ ব্যয় মানে কি, আর পরোক্ষ ব্যয় মানে কি, রাইট? সো ওকে, ফাইন। তারপর দেখো, আমরা তো মোটামুটি এখন একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এটাও অনেকের বেশ কনফিউশন থাকে। তোমরা অনেকেরই বুঝতে পারেন ভাই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এইটা আবার কি, এটা কোত্থেকে এসছে বা এটা আমরা ঠিক বুঝতে পারি না, রাইট? সো আমি তোমাকে জাস্ট বলি, আমরা বেশ কিছু মুনাফা জাতীয় কি আছে, আমরা নর্মালি দেখো, নর্মালি মুনাফা জাতীয় ব্যয় মানে কি, যে ব্যয়টা 1 বছরের মধ্যে কমপ্লিটলি শেষ হয়ে যাবে, ওটা আমাদের কি বলে, আমরা বলি মুনাফা জাতীয় ব্যয়। বাট এমন কিছু মুনাফা জাতীয় ব্যয় আছে যেগুলা তোমার 1 বছরের অধিক সময় ধরে তোমার কি দিবে, বেনিফিট দিয়ে যাবে। যদিও এটা মুনাফা জাতীয় তা সত্ত্বেও দিয়ে যাবে, ওগুলোকে আমরা কি বলি, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এখন তুমি কোশ্চেন, ভাই আমরা বুঝবো কেমনে তা, আমরা কখন কেন বুঝবো কোনগুলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়? বা বেশ কয়েকটা আছে মাত্র, আমরা একটু দেখি, প্র্যাকটিস করি। যেমন ধরো কয়েকটা আছে মাত্র, যেমন ধরো তোমাকে যদি দেখাই, এক্সাম্পল দেখাই, এগুলাকে আমরা কি বলতে পারি, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। কেন ব্যয়? দেখো, যেমন ধরো প্রথমটা কি আছে, অবলেহকের কমিশন। এখন অবলেহকের কমিশন মানে কি, দেখো যখন ধরো স্কয়ার কোম্পানি, আমরা তো সবাই চিনি কোম্পানিটাকে, একটা নাম বললাম, আমি এটার জন্য কোনো পেমেন্ট বা কিছু পাই নাই, জাস্ট এক্সাম্পল বললাম, স্কয়ার কোম্পানি, রাইট? সো স্কয়ার কোম্পানি তোমার কি হয়েছে, যখন ওই কোম্পানি যখন শেয়ারটা সেল করতে যায়, ওরা কিন্তু হবে কি, ধরো স্কয়ার কোম্পানি শেয়ার সেল করবে কিছু, হ্যাঁ, কোথায় সেল, মার্কেটে সেল করবে। তো ওরা কিন্তু সরাসরি সেল করে না, ধরো করবে না, ওরা করলো কি, ধরো একজন অবলেহকের কাছে গেল যে ভাই আমার এই যতগুলো শেয়ার তুমি কি করে দাও, সেল করে দাও। ওকে, বা যেগুলো নতুন কোম্পানি থাকে, নতুন কোম্পানিগুলো কি হুট করে তোমার শেয়ার হোল্ডার পায় না, সো ওরা করে কি, যারা অবলেহক থাকে, হ্যাঁ, ওদের বা ব্রোকার থাকে, ওদের কাছে যায়, যে বলে যে ভাই আমার এই শেয়ারগুলো আছে, এতগুলো শেয়ার আছে, আপনি এগুলো সেল করে দেন। ওকে, সো অবলেহকের কাছে গেল, অবলেহক কি করলো, একটা ও কিন্তু অবলেহক খুট করে যাবে না, অবলেহক অনেকগুলো অবলেহক থাকে, তাই না? অবলেহককে আমরা কি বলতে পারি, মধ্যস্থতাকারী বলতে পারি। সো অনেকগুলো মধ্যস্থতাকারী কিন্তু আছে। সো ও বুঝে শুনে অনেকগুলো চিন্তা ভাবনা করে, অনেক এক্সপেরিমেন্ট করে, হ্যাঁ, একদম ভালো মানের অবলেহকের কাছে গেল, যার পরে ওনাকে জাস্ট কি, ওনার মাধ্যমে কিউসে সেল করে দিল। ওকে, তো ঠিক তেমনিভাবে এই কোম্পানি যদি নেক্সট টাইম অন্য কোনো আবার কি করে, নেক্সট এটা কিন্তু কি এক ধরনের মুনাফা দেবে, এখানেই শেষ। ওকে, ওকে দিল, ও সেল করে দিল, এটা কাজ শেষ। বাট নেক্সট টাইম ধরো, এটা মুনাফাতে বুঝলা, বাট নেক্সট টাইম ধরো ওই কোম্পানি আবার শেয়ার সেল করবে, হ্যাঁ, বা আবার শেয়ার নিয়ে কোনো কাজ করবে, ও কার কাছে যাবে, ওর অবলেহকে যাওয়ার প্রয়োজন। সো ওই কোন অবলেহকের কাছে যাবে, যার কাছে ও আগে কাজ করেছিল, ওর কাছে আবার যাবে, কারণ ও আগে থেকে ওর থেকে পরিচিত আছে,
হ্যাঁ চিনে জানা আছে এবং ভালো বেনিফিট পেয়েছিল। সো এই জন্য ওই আগের অবলেহের কাছে আবার যাবে। এই যে অথচ এটা কি, এটা হলো যে কাইন্ড অফ, যেমন আমি তোমাকে যদি বলি তুমি আমি যদি বলি তোমাকে যে মোবাইলটা তুমি ইউজ করো, হ্যাঁ ধরো তুমি একটা মোবাইল আইফোন কিনলা, রাইট, তুমি আইফোন ধরো একটা কোম্পানিতে কিনলা, হ্যাঁ আইফোন যে লেটেস্ট এডিশনটা এসেছে তুমি একটা শপ থেকে কিনলা। তুমি যখন আইফোন একটা লেটেস্ট এডিশন আবার কিনতে যাচ্ছ, তুমি কিন্তু অন্য সপ্তাহে কিনো না নর্মালি, তোমার যেই সপ্তাহে আগে কিনছিল ওর কাছে আগে যাও। ওকে, কেন? কারণ ওর তোমার বিশ্বাস আস্থা আছে। এই যে আস্থা বিশ্বাস, এটা কিন্তু যখন কিনছিলা তখন তো একবারে শেষ, বাট আস্থা বিশ্বাসের কারণে তুমি আবার যাচ্ছ, তাই না? সো এই যে আস্থা বিশ্বাসটা এক প্রকার সম্পদের মতো কাজ করে, রাইট? সো এই জন্য আমরা এগুলো 1 বছরের অধিক সময় ধরে কাজ করে, মানে অধিক সময় তোমাকে সুবিধা দিয়ে থাকে। এই জন্য আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি অবলেহক কমিশনটা কি তোমার এটা বিলম্বিত মুনাফাতে মুনাফাতে ব্যয় হলেও 1 বছর অধিক সময় তোমাকে কি দিয়ে থাকে? বেনিফিট দিয়ে থাকে। সো এগুলাকে আবার তোমার কি বলে? ঠিক তেমনি এগুলো সবই আছে, এগুলোকে আমরা কি বলে আবার আমরা বলতে পারি আবার কি, এগুলোকে ভুয়া সম্পদ। কি বলতে পারি? ভুয়া সম্পদ, যেগুলো কোনো সম্পদ না বাট দেখতে মনে হয় সম্পদের মতো, তাই না? সেগুলোকে আমরা কি বলতে পারি আবার? ভুয়া সম্পদ। একবার হলে এটা বিলম্বিত মুনাফাতে ব্যয়, আবার এটা কি? ভুয়া সম্পদ। তোমাদের এখানে কোয়েশ্চেন আসতে পারে ভুয়া সম্পদের পরিমাণ নির্ণয় করো। ওকে, সো এগুলো সবগুলা কি বলা হয়? আমরা ভুয়া সম্পদ বলতে পারি, রাইট? সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে বিলম্বিত মুনাফাতে ব্যয়টাকে আসলে কি, রাইট? সো পরের স্লাইড আমরা যাই। ওকে, সো আমরা তো মোটামুটি বুঝতে পেরেছি যে আসলে বিলম্বিতটা কি বা ওকে। তো আমরা এবার তোমার একটা কাজ করি, একটা এক্সাম্পল আমরা ট্রাই করি। ওকে, এক্সাম্পল করি, যে এক্সাম্পলটার মাধ্যমে আমরা আসলে 8 ঘোড়া 10 ঘোড়া এটা বুঝতে পারি, রাইট? সো একটা ম্যাথ আমরা শেষ করে ট্রাই করি। প্রথমত হলো এটা তোমার ঢাকা বোর্ডে এসেছে সম্ভবত, হ্যাঁ ঢাকা বোর্ড 2022 সাল। এই ম্যাথ আমরা কি করি? সলভ করি। তাহলে আমরা মোটামুটি সলভ করলে আমাদের কি হবে? দেখো 10 ঘোড়া, দেখছো তোমরা যদি 10 ঘোড়া পারো তোমার 4 নাম্বার কমপ্লিট। আরেকটা ম্যাথ টাইপ কি বলছিলাম? সমন্বয় জাবেদা, দাখিলা দাও, মানে এগুলো সবগুলা কি? এগুলো তো সবগুলো সমন্বয় জাবেদা, রাইট না? এই দেখো এগুলা সমন্বয়ে যে জাবেদা দেবে তাকে কি বলে? সমন্বয় জাবেদা দাখিলা। সো আমরা একটা টাইপ কিনা বলছি, আসছে না? সো মোটামুটি এগুলো তুমি পারলে টাইপগুলো শেষ করলে তোমার এই অধ্যায়ের ম্যাথ নিয়ে কোনো প্রবলেম নাই। সো আমরা দেখাবো 2022 শেষ করি, রাইট? সো 22-এর বি থেকে শুরু করি। আমরা বি না, আমরা প্রথমে সিটা করি, 10 গোড়া কার্যপত্রটা করি, রাইট? সো 10 গোড়া কার্যপত্র করতে কী করতে হবে তোমার? প্রথমত তোমার যে ওইখানে তোমার কি আছে, এখানে তোমার যে ঘরটা আছে তুমি এটা করো। কি কার নাম? মিস্টার রংধনু ট্রেডার্স কার্যপত্র, তারিখ লিখবা, তারিখটা লেখো, মানে প্রথমে হলো বিজনেসের নেম। প্রথমে কি লিখবা? প্রথমে লিখবা তুমি, দেখো তোমার এটা আমি লিখে দিই কী কী লিখবা। প্রথমে তুমি কি লিখবা? প্রথমে লিখবা বিজনেস নেম, মানে বিজনেসটার কি নেমটা লিখবা, তারপর লিখবা কার্যপত্র, তারপর লিখবা টাইম। ওকে, এগুলো 3টা লিখলে তোমার কি হয়ে যাচ্ছে? তোমার এই পার্টটা শেষ। ওকে, তারপর তুমি 10 ঘরটা করো। হিসাবের নাম, রেওয়ামিল, সমন্বয়, সমন্বয় রেওয়ামিল, বিষয়দাবী বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী করে প্রত্যেকটা ডেবিট ক্রেডিটে ভাগ করো। ওকে, তাহলে কি তোমার 10 ঘোড়া কি হয়ে গেল? হয়ে গেল কমপ্লিট, রাইট? তারপর 10 ঘোড়া হওয়ার পরে তোমার এইবার তুমি দেখো যে ফাইন, এবার আমরা আমাদের প্রশ্নে যাই। ঘরটা তুমি করলা, আশা করি তোমরা ঘরটা করলা, রাইট? তারপর আমরা তোমার কি যাই? আমরা তোমার প্রশ্নে যাই। দেখো আমার প্রথমে কি আছে? প্রথমে আছে হলো আসবাবপত্র, রাইট? আসবাবপত্রটা কি? আমার সম্পদ না? হ্যাঁ, আচ্ছা আমি একটা কথা বলি তোমাদেরকে, তোমরা এখানে যেটা আসবাবপত্র, সেবায়, বেতন, সাপ্লাইজ, অগ্রিম, বিমা, অনুপার্জিত আয়, মূলধন, এগুলো সবগুলো তোমরা কি করো? তোমরা নিচে লিখে ফেলো। কোথায় লিখবে? এখানে তোমরা লেখো। ওকে, তোমরা এখানে সবই লেখো। আসবাবপত্রের সেবায়, বেতন, কর, সাপ্লাই সবগুলো তোমরা কি করো? তোমরা সবই লেখো। লেখার পরে ওকে, কয়টা আছে এখানের মধ্যে তোমার? দেখো এখানে তোমার যেটা আছে মূলধন, তোমার মূলধন, ভূমি জ্বালান, এতটুকু পর্যন্ত সবই লেখো। ওকে, এতটুকু সব লেখো। লেখার পরে আমরা এবার নতুন কিছু দেখি। ওকে ফাইন, এটা দেখার পরে এবার তুমি দেখো যে লেখো আসবাবপত্র। আসবাবপত্র কত রাখা? 33,000 টাকা। এবার দেখো আসবাবপত্রটা তোমার কি? তোমার একটা সম্পদ, রাইট? তোমার কি এটা সম্পদ? সো আসবাবপত্র যেটা তোমার সম্পদ, সো এটা তোমার কি? এটা প্রথমে কাজ কি? আমার প্রথম পার্টটার নাম কি? রেওয়ামিল। সো আসবাবপত্র রেওয়ামিলে কোন দিকে আসে? ডেবিট দিকে ক্রেডিট দিকে আসে? ডেবিট দিকে আসে। কেন? আসবাবপত্র সম্পদ, আর ডেবিট দিকে কোন দিকে আসে? সম্পদ ব্যয়।
এগুলো ডেবিট, আর আয় দায় মালিকানা হতে গেলে তোমার ক্রেডিট পাশে আসে। তো আশাগত সম্পদ রামে ডেবিট দিকে আসছে, রাইট? ফাইন। তারপর আমরা দেখবো আচ্ছা এইটা আমরা জাস্ট দেখছি, রাইট? ওকে ফাইন। সো আই হোপ এইভাবেই তুমি কি করো, এইভাবে তুমি এখানের মধ্যে যেগুলো আছে যে সেবাই তোমার কি ক্রেডিট, তুমি রামে ক্রেডিট পাশে লেখো প্রথমত, বেতন খরচ ডেবিট কারণ তোমার ব্যয়, রাইট? তারপর সাপ্লাইস, হ্যাঁ, অগ্রিম বিমা তোমার কি বিমা তোমার খরচ, অগ্রিম বিমা তোমার কি তোমার খরচ, অগ্রিম কি হয় আমার সম্পদ, চলতি সম্পদ। সো অগ্রিম বিমা তোমার সম্পদ, তুমি আমাদের ডেবিট পাশে লেখো। আর অনুপার্জিত আয়, অনুপার্জিত অন্য নাম কি অগ্রিম আয়, অনুপার্জিত অন্য নাম কি তোমার অগ্রিম আয়। ওকে, তাহলে তোমার অনুপার্জিত আয়টা তোমার কি অগ্রিম আয়, তোমার কি দায়। সো আমাদের দায়ের পাশে ডেবিট ক্রেডিট পাশে তুমি এটা লেখো, টাকাটা লিখো। তো মূলধনের টাকাটাও তুমি ক্রেডিট পাশে লেখো, ভূমি দালান তোমার সম্পদ, সেটা ক্রেডিট পাশে ডেবিট পাশে তুমি লিখো, রাইট? সব লিখলা, ফাইন। তারপর তুমি দেখো এবার একটু আমরা সমন্বয়টা খেয়াল করি। ওকে, সব লেখা তো, এবার আমরা সমন্বয়টা একটু দেখার ট্রাই করি, রাইট? তো দেখো সমন্বয় কি বলে, বেতন বকেয়া। তুমি সবসময় যখন ম্যাথটা করবা, এই কার্যপত্র করবা, সমন্বয়গুলো আগে দেখবা। হ্যাঁ, এটা দেখার পর সমন্বয় দেখবা, কি দেখবা, বেতন বকেয়া রয়েছে 10,000 টাকা, রাইট? মানে কি বেতনের সাথে কি আছে, বেতনের সাথে কার আছে। ওকে, বেতনের সাথে কে আছে, কার আছে, রাইট? দেখো এবার আমরা দেখি বেতন বকেয়া রয়েছে 10,000 টাকা, এটা সমন্বিত যাবে কি, মানে তোমার বেতন অলরেডি কয় টাকা যা আছে, ঠিক আছে, বাট নতুন করে আরও কিছু বেতন আছে যেগুলা তোমার পরিশোধ করা হয় নাই। কি বললাম, আরও কিছু তোমার কি আছে। আমরা একটু বি নাম্বারটাও দেখি, সমন্বিত যাবাটা দেখি। ওকে, এখানে দেখো, ওকে ফাইন। দেখো বেতন কি বলছে, বেতন বকেয়া 10,000 টাকা। তো বেতন যদি তোমার বকেয়া হয় তাহলে কি হয়, বেতনটা কি আছে, বকেয়া আসছে। প্রথমত বেতনটা আমার কি খরচ, তাই না? তাহলে বেতন হিসাব ডেবিট, কেন এটা আমার খরচ। আর বেতনটা যে বকেয়া আছে এটাকে পে করতে হবে না, অবশ্যই এটা আমাকে পে করতে হবে। আর যেটা আমি এখানে পে করি না এবার পে করতে হবে, এটা আমার কি দায়, রাইট? আর দায় কি হয়, ক্রেডিট হয়। সো বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন তোমার কি, বকেয়া বেতন তোমার ক্রেডিট, রাইট? তাহলে কত টাকা, 10,000 টাকা, ফাইন। তো আমরা যখন এটা কি এগুলো সমন্বয় যাবে না, ওকে ফাইন। সো তারপরটা দেখো, তাহলে এটা কি কার সাথে কার আছে, বেতনের সাথে কার আছে, রাইট? তারপর আচ্ছা আমরা তোমাদের একটা ইজি করে দেই, আমরা একটু বি নাম্বারে ট্রাই করি, একটু দেখি তাহলে একটা ইজি হয়ে যাবে। কারণটা হলো সমন্বয় জাবেদাগুলো বেশ ইম্পর্টেন্ট, ওটা করলে না কার্যগত করাটা ইজি হয়ে যায়। সো আমরা একটু বি নাম্বারটা ট্রাই করি। দেখো বেতন হিসাব ডেবিট লিখলাম, বকেয়া বেতন ক্রেডিট লিখলাম, রাইট? এটা হলো সমন্বয় জাবেদা। মানে সমন্বয় জাবেদা মানে কি, সমন্বয় জাবেদা মানে হলো তোমার যেই কাজগুলো জাবেদাগুলো তুমি অ্যাড করতে ভুলে গেছো, লেনদেনগুলো তুমি করতে ভুলে গেছো, ওগুলো এবার তুমি করবা। ওকে, সো এই যে বকেয়া বেতন মানে আমি বেতনটা এমনি বেতন আছে যে আমি বেতন প্রদান করছি যা আছে রেওয়া মিলে, হ্যাঁ, শুরু উদ্যোগ করে ওগুলো আমি পে করছি, ওগুলো কাজ শেষ। বাট নতুন করে আর 10,000 টাকা আছে যেগুলো আমি পে করতে এখন করি নাই, বকেয়া আছে। সো বকেয়া থাকলে কি হয়, বকেয়া আগে বেতন না, মানে এটা খরচ নেই, তাই বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট, কত টাকা 10,000 টাকা হয়ে গেল, রাইট? তারপরে সমন্বয় আমরা দেখি, তুমি বুঝতেছো কেমন সমন্বয় করতে হয়। তারপরটা হলো তোমার অগ্রিম বিমা 24,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাইলে আচ্ছা তাইলে তোমার কি, তাইলে তোমার অগ্রিম বিমা 24,000 টাকায় মেয়াদ উত্তীর্ণ হয়েছে, মানে তোমার ডেফিনেটলি প্রশ্ন অগ্রিম বিমা আছে। দেখো অগ্রিম বিমা আছে, রাইট? এটার 24,000 টাকা কি হয়েছে, উত্তীর্ণ হয়েছে। অগ্রিম বিমা করা গেছিল 1 2 3 4 5, মানে অগ্রিম বিমা আছে 30,000 টাকা, তুমি 30,000 টাকার অগ্রিম বিমা করছিলা, ওখান থেকে তুমি উত্তীর্ণ হয়েছে মানে কি তুমি 24,000 টাকা ইউজ করে ফেলছো, রাইট? 24,000 টাকার মেয়াদ চলে গিয়েছে। তো এই যে অগ্রিম বিমা কি 30,000 টাকা আছে, নাই, কিন্তু আছে কত, আর 24,000 টাকা তুমি ইউজ করে ফেলো, আছে কত, 6,000 টাকা। ওকে, সো দেখো তোমার এখানে জাবেদা আছে কি নিয়ে, অগ্রিম বিমা নিয়ে, রাইট? বাট অগ্রিম বিমার তুমি ইউজ করছো কত, 24,000 টাকা, তাইলে তোমার জাবেদা দিতে হবে কোনটা নিয়ে, তুমি যেটা ইউজ করছো ওটাখানে জাবেদা দিতে হবে। মানে হইলো তোমার অগ্রিম বিমা করছো 30,000 টাকা, তার মধ্যে 24,000 তুমি ইউজ করছো, তুমি যে ইউজ করে জানো এটা জাবেদা দিছো, দাও নেই কিন্তু, তাইলে এখন তুমি ইউজ করছো ওটা তোমার জাবেদা দেওয়া লাগবে। তাইলে বিমা যখন আমি ইউজ করে ফেলছি মানে কি বিমার খরচ, রাইট? ওকে, তো খরচ মানে কি ডেবিট, সো বিমা হিসাব ডেবিট। আবার আবার তোমার এই যে বিমাটা যেটা খরচ এটাকে তুমি 9,000 টাকা দিছো, পে করছো, খরচ করলে পে করতে হয় না, দিছো না, তুমি কিন্তু এটা অগ্রিম বিমা থেকে কমবে,
কারণ তুমি আগে পে করছিলে ওটা কমবে এবার, তাই না? সো তোমার অগ্রিম বিমা তোমার কি সম্পদ এবার কি কমবে না, কমে যাবে। তো তোমার হবে বিমা হিসাব ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট, রাইট? সো তোমরা দেখতে পারো এখানে বিমা হিসাব ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট। কেন ডেবিট? কারণটা হলো বিমাটা তুমি আগে করছিলা, রাইট? অগ্রিম বিমা টাকা দিয়ে দিছিলা, মানে তো ওখান থেকে তুমি আবার 24,000 টাকা ইউজ করে ফেলছো। তাহলে কি তোমার যেটা ইউজ করছো কি তুমি জানো জামালা দিয়েছিল দাও নাই, তাহলে এখন তোমার জামালা দিতে হবে। কি দিবা? বিমা খরচ ডেবিট, কত টাকা? 24,000 টাকা ইউজ করছো, যেটা ইউজ করছো। বাট তাহলে এই 24,000 টাকা তুমি কি নগদ টাকা পে করছো, নাকি তুমি অগ্রিম যেটা বিমা দিছিল ওখান থেকে চলে যাবে, যেটা আগে বিমা টাকা করছিল ওখান থেকে যা হ্রাস হবে। আগে কি ছিল? সম্পদ ছিল, এখন ওটা কমে যাচ্ছে না, কমে গেলে কি হয়? ক্রেডিট হয়। সম্পদ কমলে কি হয়? ক্রেডিট হয়। বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। ফর দিস রিজন তোমার অগ্রিম বিমা হিসাব কি হয়েছে? ক্রেডিট হয়েছে। কত টাকা? 24,000 টাকা, রাইট? সব বুঝতে পেরেছো কেমনে তোমার সম্পূর্ণ জমা দিতে হয়? দেখো কিন্তু আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে এসছো, আই হোপ তুমি বুঝতে পারছো যে কেমনে এটা করতে হয়, রাইট? কোশ্চেন থাকলে অবশ্যই জানাবা। হ্যাঁ, তারপর দেখো, তারপরটা হলো তোমার কি ব্যবহৃত সাপ্লাইসের পরিমাণ 5,000 টাকা। দেখো আমার অলরেডি সাপ্লাইস আছে কত টাকা? তোমার 32,000, তোমার 8,000 টাকা, রাইট? আমার অলরেডি 8,000 টাকা সাপ্লাইস আছে। কি বললাম? আমার অলরেডি 8,000 টাকা সাপ্লাইস এখানে আছে। বাট ওই 8,000 টাকা সাপ্লাইসের মধ্যে আমি 5,000 টাকা সাপ্লাইস ইউজ করে ফেলছি। মানে হইলো ধরো তোমার আছে, আমি এক্সাম্পল দেই, তোমার আছে 8টা বই। ওই 8টা বইয়ের মধ্যে তুমি এটা জানো, তুমি যাওয়া দিয়েছো 8টা বইয়ের, বাট ওই 8টা বইয়ের মধ্যে তুমি 5টা বই কী করলা? পড়ে ফেললা, পড়ে শেষ করলা। এই যে তুমি পড়ে শেষ করলে তুমি জানো তুমি কে যাওয়া দিছো? দাও নেই কিন্তু। একটা এক্সাম্পল দিলাম আর কি। হ্যাঁ, যদি এখানে আর্থিক ঘটনা নেই এটা লেনদেন হবে না, বাট বোঝার সুবিধাতে বললাম, ওকে? সো মানে হলো তোমার সাপ্লাইস আছে কয়টা? আছে কত টাকা? 8 টাকা সাপ্লাইস তোমার আছে। ওখান থেকে তুমি 5 টাকা ব্যবহার করে ফেলছো। এই যে ব্যবহার করলা, এটা যাওয়া দেখে তুমি দিয়েছো, তুমি কিন্তু এটা যাওয়া দাও নেই, এটা যাওয়া দিতে হবে না? ফর শর দিতে হবে। সো ব্যবহার করলে কি হয়েছে? তোমার খরচটা বাড়ছে, সাপ্লাইস খরচ বেড়ে গেছে না? হ্যাঁ, কত টাকা বাড়ছে? 5 টাকা। সাপ্লাইস খরচ হিসাব ডেবিট, খরচ বাড়লে কি হয়? ডেবিট হয়। 5,000 টাকা, ওকে? আবার সাপ্লাইস খরচ কেন খরচ হয়েছে তোমার? তাহলে করতে হয়েছে তোমার যে আগে যেটা স্টক ছিল ওটা কমে গেছে না? আগে কি ছিল? সম্পদ ছিল, সম্পদ কমছে। সম্পদ কমলে কি হয়? তোমার ক্রেডিট হয়। ফর দিস সিজন সাপ্লাইস কমছে, সেজন্য সাপ্লাই হিসাব ক্রেডিট, রাইট? তাহলে সাপ্লাইস খরচ ডেবিট, সাপ্লাই হিসাব ক্রেডিট, ফাইন। তারপরে তুমি দেখো ব্যবহৃত মানে সমন্বয় জাবেদা মানে কি বুঝছো? সমন্বয় জাবেদা মানে হলো যেটা তোমার কি সবসময় জাবেদা দিবে ওইটার, যেটা তোমার মানে তুমি আগে জাবেদা ভুলে গেছো বা নতুন করে অ্যাড হয়েছে, যেই পার্টটা রয়েছে ওই ঠিক পার্টটার জাবেদা তুমি দেবা। তারপর আসবাবপত্র 10% অবচয় দরজা হলো অবচয়ের জাবেদা খুব সিম্পল। অবচয় হলে কি হয়? খরচ হয়, তাহলে অবচয় হিসাব ডেবিট। হ্যাঁ, আবার অবচয় হিসাব কি হয়েছে? ডেবিট হয়েছে। দেখো অবচয় হিসাব ডেবিট। আবার অবচয় যখন হয়, আমরা তুমি মাথায় রাখবা, তুমি একটা দৃশ্যমান অদৃশ্যমান অধ্যায় পড়লে ওখানে বুঝবো অবশ্যই। অবচয় যখন হয় তোমার, তখন কি হয়? যে কোম্পানি তোমার কি করে, যে যত টাকা অপচয় হয় প্রফিট থেকে একটা অংশ সরে রাখে এই যে অপচয়টাকে রোধ করা। যেমন ধরো আমি তখন যদি বলি একটা ফার্নিচার বা পড়ার টেবিল, যে পড়ার টেবিল তুমি বিড়ি দেখতেছো, ওই ধরো পড়ার টেবিলটা তুমি যখন কিনছিলা তখন কি একদম নতুন চকচকে ছিল না? অবশ্যই ছিল। বাট তুমি যখন 1 বছর ইউজ করলা ওটা কিন্তু আগের মতো চকচকে নেই। ওটা কি হয়ে গেছে তোমার? ওটা কিন্তু তোমার লাইক একটু একটু ভেঙে গিয়েছে হয়তো, একটু কম চকচকে হয়ে গিয়েছে হয়তো। সো এই যে একটু ওটার সৌন্দর্য একটু হ্রাস পেয়েছে, হ্যাঁ, ওটা মানে কি? ওটা হলো অপচয় হওয়া। তাহলে কি হয়? কোম্পানি করে কি, যখন অপচয় হয় এটা তো অবচয়, খরচ হয়েছে অবশ্যই, অবচয় ডেবিট, খরচ হলে ডেবিট হয়। হ্যাঁ, তারপর তোমার কোম্পানি করে কি লাভের একটা পার্ট আলাদা করে জমা রাখে, তখন কি এই অবচয়টাকে খরচটাকে ব্যাকআপ দেওয়ার জন্য। সো যেটাকে জমা রাখে ওটাকে আমি কী বলতে পারি? পুঞ্জীবিত অবচয় বলতে পারি, ওকে? আর পুঞ্জীবিত অবচয় কি হয়? তোমার ক্রেডিট হয়, ওকে? সো অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট, যেটা আসছে ওটাকে 10% বের করবো, 10% 3300 টাকা, রাইট? সো আই হোপ তোমরা মোটামুটি বুঝতে পেরেছো অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। সো এভাবেই মেইনলি আমরা সমন্বয় জাবেদাটা করতে পারি। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তাও যদি কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাদেরকে জানাও, আমাদের কমেন্টে জানাও, তোমাদের কোয়েশ্চেন করে জানাও। সো আমরা অবশ্যই এটাকে আনসার দিয়ে দিব, রাইট? সো আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে জাবেদা কী কী হয়। দেখো এখান থেকে এবার আমরা কার্যবদ্ধ করি। দেখ কার্যবদ্ধ করার ওয়ে কি? কার্যবদ্ধ করতে গেলে প্রথমেই তোমার সমন্বয় জাবেদাটা কি পারতে হবে। তুমি না পারো তুমি কাজও করতেই পারবে না, রাইট? সো প্রথম কাজ কি? তোমার সমন্বয় জাবেদা করার পরে কাজ কি দেখো এবার। এখানে প্রত্যেকটা পার্ট আমি কি পেলাম?
আমরা কিন্তু প্রত্যেকটা পার্টে নতুন নতুন কিছু এন্ট্রি আমরা পেলাম। যেমন দেখো বেতন, বকেয়া বেতন পাইলাম না। সো আমাদের কি আগে যে ম্যাথটা ছিল, যেমন ধরো আমাদের কি ছিল আগে, এখানে কোথাও কি আছে, এখানে বেতন আছে রাইট, বকেয়া বেতন নামে কিছু আছে, কিছু কিন্তু নাই। সো আমরা করবো কি, বকেয়া বেতন নামে একটা এন্ট্রি এখানে হবে। দেখো আমরা যখন করতে গেছিলাম তাই না, এখানে আমাদের কি ছিল, এক দুই সব ছিল, বাট এখানে বেতন ছিল। আমাদের জার্নাল যখন করতে গেছি বেতনের সাথে আরেকটি নাম ছিল, কি ছিল, বকেয়া বেতন। ওটা কেন কোথাও পেয়েছি, এখানে আমি পাই নাই। সো মানে কোয়েশ্চেন দেয় নাই, তাহলে তোমার বকেয়া বেতন একটা ঘর তোমার করতে হবে রাইট। বুঝতে পারছো, এটা নতুন পাইছি আমরা। ওকে, অন্য কালার ইউজ করি। তারপর তুমি দেখো, তারপর তুমি একটু খেয়াল করো যে এখানে কি ছিল, এখানে তোমার বিমা খরচ ছিল, অগ্রিম বিমা ছিল, কিছু বিমা খরচ আর অগ্রিম বিমা ছিল। আমরা তো অগ্রিম বিমা পেয়েছিলাম, আমাদের কি পেয়েছিলাম আমরা, তোমার অগ্রিম বিমা পেয়েছিলাম। দেখো এখানে আমরা কি পেয়েছি, অগ্রিম বিমা তোমার এখানে পেয়েছি রাইট, অগ্রিম বিমা। বাট বিমা খরচ কোথাও কি আছে, নাই। তাহলে আমরা নতুন একটা ঘর পাইলাম, কি পাইলাম, বিমা খরচ রাইট, এটা আমরা পেলাম। তারপর দেখো আমরা কি পেলাম, আমরা সমন্বয়ের মধ্যে পেলাম তোমার সাপ্লাইজ ক্রস ডেবিট, সাপ্লাইজ হিসাব ক্রেডিট। আমরা কিন্তু কোয়েশ্চেনের মধ্যে সাপ্লাইজ হিসাব নামে একটা নাম ছিল, বা সাপ্লাইজ খরচ নামে কোনো নাম ছিল না। সো আমরা কার্যবদ্ধ করার সময় যেটা নাই ওটা আমাদের কি করতে হবে, আনতে হবে। আমরা এবার দেখো সাপ্লাইজ খরচ একটা ঘর আমরা আনলাম রাইট। তারপর তুমি কি দেখো যে তোমার, আমি যখন তোমার এইটা করলাম, অবচয়ও কোয়েশ্চেনে ছিল না, পুঞ্জীবিত অবচয় ছিল না, তো দুইটা আমার কি করতে হবে, আনতে হবে। সো আমরা এবার অবচয়টাও আনলাম, আমরা কি করলাম, পুঞ্জীবিত অবচয়টাও আনলাম রাইট। ওকে ফাইন। তারপর দেখো কোয়েশ্চেনটা একটু দেখো তুমি, কোয়েশ্চেনটা আমরা খেয়াল করি। সো তো আমরা মোটামুটি কোয়েশ্চেনে যা ছিল সবগুলো কার্যবর্তে আনছি, নতুন যেগুলো আমরা সমন্বয় যাতে করার মধ্যে পেয়েছি ওগুলোও কিন্তু আমরা এনেছি, এবং এগুলো সবগুলো আমরা টাচ করেছি। আমরা 10 গড়াটা আমরা কার্যবর্তে করি। সো এইবার 10 গড়া করলে তুমি আসলেই বুঝতে পারবা যে না, এইভাবেই ম্যাথটা করতে হয়। ওকে, সো আমরা ম্যাথটা করা শুরু করি এবার। সো প্রথম কাজ কি, প্রথম কাজ হলো তোমার যতগুলা এন্ট্রি আছে, যতগুলা এন্ট্রি, প্রথম কাজ কি বললাম, প্রথম কাজ হলো কোয়েশ্চেনে যতগুলা তোমার যা দিছে, হ্যাঁ খতিয়ানের যে যারগুলো তোমার কোয়েশ্চেনে দিছে ওগুলো সবগুলো লিখবা, প্লাস সমন্বয় জাবেদা করার পরে, সমন্বয় জাবেদা তোমার করার পরে যে যে নতুন নামগুলো এসেছে ওই নামগুলোও তুমি কি করবা, ওগুলো তুমি ইনক্লুড করবা যেগুলো তোমার কোয়েশ্চেনের মধ্যে ছিল না। ওকে, সো সবগুলো করার পরে আলটিমেটলি তুমি দেখো, আমরা কোয়েশ্চেনগুলোও লিখলাম, আমরা নতুন নামগুলোও লিখলাম রাইট। এবার আমার কাজ ছিল যে এগুলা প্রথমে দেখবো এগুলো তোমার রেওয়া মিলে কীভাবে বসে, হ্যাঁ তারপর দেখবো এগুলো সমন্বয়ে কেমনে আসছে, সমন্বয় রেওয়া মিলে কেমন, সবগুলো আমি দেখি। ওকে, প্রথমত কাজ কি, কোনটার সাথে কাজ ছিল, দেখো আমরা বেতনের সঙ্গে কাজ ছিল, আমাদের তোমার বিমার সাথে কাজ ছিল, হ্যাঁ সব লিখলাম। তারপর তোমার সাপ্লাইয়ের সঙ্গে কাজ ছিল, হ্যাঁ তারপর আমাদের অবচয় নতুন আসছে এটা। সো তো আমরা প্রথমে দেখি আশাপত্র, এটার সঙ্গে কোনো কাজই ছিল না, সেটা গ্রামের ডেপুটিকে আসছে ফাইন, সমন্বয় তার সঙ্গে কাজ নেই, কাজ থাকলে সমন্বয় আসবে, কাজ না থাকলে সমন্বয় আসবে না। মানে ওই যে নিচে দেখলাম সমন্বয় সমূহ, তো ওখানে যদি কোনো এন্ট্রির সঙ্গে কাজ থাকে ওটা আসবে, নাহলে ওটার সঙ্গে আসবে না। আশাপত্রের সঙ্গে কোনো, আমরা সমন্বয় যাতে করার সময় আশাপত্রের নামটা আসে নাই, মানে আশাপত্রের সঙ্গে কোনো কাজ নেই, সেটা সরাসরি কোথায় আসবে, সমন্বয় রাউন্ডে আসবে না, কারণ সমন্বয় থাকলে তো আমরা অ্যাড করবো এটা। হ্যাঁ মেইনলি আমি তো বলি এটা হলো রেওয়া মিলে লিখবা, রেওয়া মিলে লেখার পরে সমন্বয়ে যদি অ্যাড কাজ থাকে ওই কাজটা লিখবা। তারপরে সমন্বয় আমিল মানে কি, সমন্বয় আমিল মানে হলো এটা এবং এটা সাথে যেগুলো যোগ বিয়োগ করে তুমি এখানে লিখবা। ওকে, সমন্বয় আমিল মানে কি, সমন্বয় আমিল মানে রেওয়া মিল এবং সমন্বয় দুটার মধ্যে ডেবিট ক্রেডিট ডেবিট এগুলো যোগ বিয়োগ যা হয় সবগুলো করে তুমি এখানে আনবা। যেমন দেখেন 33,000 টাকা আছে, এটার সঙ্গে সমন্বয়ে কোনো কাজ নাই, সুতরাং এই টাকাটা সরাসরি এখানে ট্রান্সফার হয়ে গেছে ডেবিট দিকে রাইট। তারপরে এখানে ট্রান্সফার হওয়ার পরে আসে বলতে তোমার কি সম্পদ, আর সম্পদ কোন জায়গায় আসে, সম্পদ আসে তোমার আর্থিক অবস্থার বিবরণীতে, তোমার আর্থিক অবস্থার বিবরণীতে কি সম্পদ আসে। এবার যেগুলো আর বিশ্ববিদ্যালয়ে কি আসে, বিশ্ববিদ্যালয়ে সবসময় আয় এবং ব্যয়গুলো আসে, তাই না। তো সম্পদ কোথায় আসে, আর্থিক অবস্থার বিবরণীতে ডেবিট দিকে চলে আসছে রাইট। ডেবিট দিকে কেন, কারণ ডেবিট দিকে সম্পদ এবং কে আসে, সম্পদ আসে, আর ক্রেডিট দিকে কে আসে, ক্রেডিট দিকে তোমার দায় আর মালিকানা সত্ত্ব আসে রাইট। তারপর দেখো সেবাই, সেবাইয়ের সঙ্গে কী ছিল, কোনো কাজ ছিল না, তো সেবা এটা কি আমার ক্রেডিট না, আই সবসময় ক্রেডিট হয়, সো এটার সঙ্গে কোনো কাজ ছিল না, সো এটা সরাসরি এখানে চলে আসছে। ওকে, তো একটা মিনিট ওয়েট,
সেবায়ের সঙ্গে কি ছিল না, কোনো কাজ ছিল না, সরাসরি এটা সমন্বিত মিলে চলে আসছে, যেহেতু এখানে কোনো কাজ নেই, সো টাকাটা এখানে যে ট্রান্সফার হয়ে গেছে। এবার সেবা এটা কি, সেবা এটা কিন্তু আয় ব্যয় সবসময় মাথায় রাখবা, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয় এগুলো সবসময় কই আসে, বিশদ বিবরণীতে আসবে। কোন দিকে আসবে, ও ক্রেডিট দিকে বসে গেল, শেষ, রাইট। তারপর কি ছিল, বেতন, বেতনের সময় কিন্তু কাজ ছিল। আগে প্রথমে কাজ কি, প্রথমে রেওয়ামি লেখা, বেতন তোমার খরচ 32,000 টাকা ডেবিট দিকে লিখলাম, হ্যাঁ। আবার বেতনের সময় কি কাজ আমাদের ছিল একটু খেয়াল করো তো তোমরা, বেতনের সঙ্গে ছিল বকেয়া বেতন, কি করলাম, বকেয়া বেতন, ওকে ফাইন। আমরা যদি দেখি তোমার কি বেতনের সাথে কি ছিল, তোমার বেতনের সাথে ছিল বকেয়া বেতন, ওকে। সো বেতন তো 32,000 টাকা আমরা আগেই পেলাম, আগে প্রশ্নের মধ্যে দেখো একটু খেয়াল করো, প্রশ্নের মধ্যে আগে বেতন করা ছিল, প্রশ্নের মধ্যে বেতন করা ছিল, বেতন ছিল তোমার 32,000 টাকা। নতুন করে বেতন আমরা কত পেলাম, নতুন করে আমরা পেলাম তোমার 32,000 টাকা, নতুন পেলাম কত, 10,000 টাকা, তাই না, বেতন বৃদ্ধি পেলো কিন্তু, রাইট। সো আমরা এবার যেটা বৃদ্ধি পাইছে 10,000 টাকা, এটা আমরা কি সমন্বয়ে লিখলাম, সমন্বয় 10,000 টাকা কি করলাম, সমন্বয়ে আমরা 10,000 টাকা লিখলাম। তো খেয়াল করো ভালো মতো, আমরা একটু এটা লেখাটি সমন্বয়ে আমরা কি করলাম, আমরা সমন্বয়ে নতুন করে 32,000 টাকার সাথে 10,000 টাকা পেলাম, কারণ আমরা বেতন পেলাম না, সমন্বয়ে কি পেলাম, বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। তো আমরা বেতন 10,000 টাকা লিখছি বেতন হিসাব, আবার বকেয়া বেতন ছিল না ক্রেডিট পাশে, আমরা ক্রেডিট পাশে কেন লিখলাম, সমন্বয় করে বকেয়া বেতন লিখলাম, কারণ বকেয়া বেতনটা কি তোমার খরচ, আর বকেয়া বেতন তোমার কি দায়। সো ফর দিস রিজনস বকেয়া বেতন তোমার দায়ের পাশে আসছে সমন্বয়, ওকে। যেহেতু কাজ ছিল সমন্বয় যাওয়া ছিল এটা, সো 32,000 টাকা কমবে ডেবিট দিকে, এটাও ডেবিট দিকে, আর ডেবিট ডেবিট কি হয়, যোগ হয়। সো সমন্বয়টা মিলে 32,000 10 যোগ করলে কত হয়, 42,000 টাকা আসছে, রাইট। আর এটা তো বকেয়া বেতন সরাসরি কোথায় চলে আসে, সমন্বয় যাওয়া মিলে ক্রেডিট দিকে চলে আসছে। সো তাহলে আমরা সমন্বয়ে ডেবিট দিকে আসছে, ক্রেডিট দিকে আসছে। সো এটা আবার কি, এখানে দেখো বকেয়া বেতনের সাথে এখানে কোনো কাজ আছে, কাজ নাই। সো যেহেতু একবারে আসছে, সো 10,000 টাকা আবার কি হবে, এখানে ট্রান্সফার হয়ে যাবে, সমান্তরাল আমিলের এই ঘরে ট্রান্সফার হয়ে গেছে, রাইট। এটাই জেড। আবার 42, এবার দেখো 32,000 টাকা 10,000 টাকা কত হয়, 42,000 টাকা আসছে, তাই না। তাহলে এবার দেখো এটা কি খরচ, 42,000 টাকা কি, এটা হলো আমার ফাইনাল বেতন, বেতন হিসাবে আমার যত টাকা খরচ হয়েছে, বেতন হিসাবে আমার টোটাল 42,000 টাকা খরচ হয়েছে। সো এটা ডেবিট দিকে আসছে, ওকে। আর বকেয়া বেতনটা আমার ক্রেডিট দিকে আসছে, ওকে। সো একটা মিনিট, জাস্ট আ মিনিট। সো ওকে ফাইন। সো আমরা মোটামুটি বুঝতে পেরেছি তোমার যে বেতন হিসাবে তোমার খরচ কত, 42,000 টাকা, রাইট। ঠিক তেমনি বকেয়া বেতন হিসাবে তোমার খরচ, তোমার কত এসেছে, 10,000 টাকা। এবার দেখো বেতন তোমার খরচ না, খরচ এবং আয় কোন দিকে আসে, বিশদ বিবৃতিতে আসে। সো 42,000 টাকা বিশদ বিবৃতিতে আসলো, ফাইন। তারপর তোমরা দেখো বকেয়া বেতন তোমার কি দায় না, বেতন তোমার বেতন তোমার খরচ, বকেয়া বেতন তোমার দায়। সো বকেয়া যেটা বেতন ছিল ওর তোমার দায়, দায় কোন দিকে আসে, আর্থিক অবস্থা বিবরণীতে আসছে, ওকে। বুঝতে পেরেছো, ফাইন। তারপর দেখো সাপ্লাইজ, সাপ্লাইজের কাজ ছিল কিন্তু খেয়াল করো, সাপ্লাইজ তোমার কি নর্মালি তোমার রেওয়ামিলে ডেবিট দিকে আসছে, ফাইন। সাপ্লাইজের সাথে তোমার কি কাজ ছিল একটু খেয়াল করো তো, সাপ্লাইয়ের সাথে কাজ ছিল নতুন করে তোমার সাপ্লাইজ খরচ হয়েছে কত, 5,000 টাকা, আর সাপ্লাইজ কমলো কয় টাকা, 5,000 টাকা কমলো। তো আমরা করবো কি, সাপ্লাস কমছে কয় টাকা, 5,000 টাকা কমছে, সমন্বয়ের মধ্যে সাপ্লাস আমার কি সম্পদ, সম্পদ কমলে কি হয়, ক্রেডিট হয়। ফর দিস রিজন সাপ্লাস আমার কি হলো, ক্রেডিট পাশে 5,000 টাকা আমরা লিখলাম, রাইট। করলাম 5,000 টাকা লিখলাম, তাহলে ডেবিট দিকে আসে সমান্তরাল আমি কেমনে আসবে, এটা 8,000 টাকা আর 5,000 টাকা, এটা ডেবিট, এটা ক্রেডিট, ডেবিট ক্রেডিট কি হয়, বিয়োগ হয়। তাহলে কত টাকা লিখবো আমরা এখানে, তোমার 3,000 টাকা, কয় টাকা, 3,000 টাকা, ফাইন লিখলাম। সমান্তরাল আমিল আমি কয় লিখলাম, 3,000 টাকা আমরা লিখলাম, ওকে। তারপরে তারপর তোমার সাপ্লাইজ ক্রস কি ছিল, সাপ্লাইজ ক্রস ছিল না একটা, তো সাপ্লাইজ ক্রস আমরা কি লিখলাম, সমন্বয় ডাইরেক্ট লিখে ফেললাম, 5,000 টাকা লিখলাম, ওকে। সমান্তরাল মিলে 5,000 টাকা তোমার যেটা ট্রান্সফার হয়ে যাবে। সো 5,000 টাকা এখানে, 3,000 টাকা এখানে। তাহলে সাপ্লাইজ তোমার সম্পদ, সম্পদ সাপ্লাইজ নামে তোমার টোটাল সম্পদ আছে কত, 3,000 টাকা। সম্পদ তোমার কি হয়, আর্থিক অবস্থা বিবরণী, 3,000 টাকা চলে আসলো ডেবিট দিকে, কারণ সম্পদ ডেবিট হয়। আর সাপ্লাইজ ক্রস তোমার কি খরচ, তোমার এটা সমান্তরাল মিল থেকে সোজাসুজি তোমার এটা কই আসবে, তোমার এই যে 5,000 টাকাটা তোমার কই আসবে, বিশদ বিবরণীতে চলে আসবে। মানে হইলো তোমার তোমার একটা এন্ট্রি, তোমার এটা যে বিশদ বিবরণীতে আসবে,
এটা আর্থিক অবস্থা বিরোধিতা আসবে, এটা ডিপেন্ড করে কোত্থেকে যাবে, এটা তোমার সমন্বিত রেওয়া মিল থেকে ডিপেন্ডেন্ট হবে, মানে সমন্বিত রেওয়া মিল থেকে ডিসাইড হবে যেটা কোন জায়গায় আসবে, রাইট? তো তোমার সবসময় সমন্বিত রেওয়া মিল তোমার করাই লাগবে, রাইট? সো তারপরে অবচয়, অবচয়ের তো কোনো কিছু ছিল না, সো অবচয় তোমার কি ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট, রাইট? সো অবচয় তোমার ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। সো অবচয় তোমার খরচটা কোন দিকে আসছে, হ্যাঁ সমন্বয়ে আমরা লিখলাম সরাসরি কত 3300 টাকা খরচ লিখলাম, আর এটা সমন্বয়ে আমি ক্রেডিটে লিখলাম, হ্যাঁ ডেবিট এবং ক্রেডিট। সো খরচ তোমার কি, এটা সমন্বয় করলাম, যেহেতু কোনো কাজ নাই এটা এখানে বসে গেছে, হ্যাঁ এটাও এখানে বসে গেছে, সমন্বিত রেওয়া মিলের মধ্যে কাজ যেহেতু নাই, তো তোমার অবচয় তোমার খরচ সবসময় বিশদ বিন্দু আসছে, কোথায় আসছে ডেবিট দিকে চলে আসছে, রাইট? আবার পুঞ্জীবিত অবচয় তোমার কি, এটা তোমার আর্থিক অবস্থা বিবরণীর ক্রেডিট পাশে আসবে, কারণ এটা তোমার কি হয়, এটা ক্রেডিট পাশে যাবে। এটা আবার পুঞ্জীবিত অবচয়টা কাইন্ড অফ তোমার সম্পদকেও কিন্তু কি কমায়। ফর দিস রিজন আমরা এটা বলতে পারি যে তোমার পুঞ্জীবিত অবচয় আর্থিক অবস্থা বিবরণী ক্রেডিট পাশে আসছে, ওকে? সো তারপরটা হলো তোমার, এটা শেষ, অগ্রিম বীমা। অগ্রিম বীমার কাজ ছিল না আমাদের কাছে। অগ্রিম বীমা কি দেখো, যে তোমার আমরা করলাম জিনিসটা তাই না, যে অগ্রিম বীমা তোমার 30,000 টাকা, 30,000 ছিল, তারপর ডেবিটকে আনলাম, তারপর অগ্রিম বীমার মধ্যে বিমা খরচ হয়ে গেছিলো কত টাকা, 24,000 টাকা খরচ হয়ে গেছে। সো তোমার ফাইনালি বিমার অগ্রিম বীমা নামে সম্পদ আছে কত, 6,000 টাকা। 6,000 টাকা তোমার সম্পদ হিসাবে আর্থিক অবস্থা মিলে চলে আসবে, শেষ। তারপর অনুপাতের সেবায় তোমার কত ছিল, 45,000 টাকা। এটা তো কোনো কাজ ছিল না, সো এটা সরাসরি সমান্তরাল আমরা 45,000 চলে আসবে। আর অনুপাত যেটা সেবা, এটা কি আয়, অনুপাত যেটা অগ্রিম, অনুপাত যেটা অন্য নাম কি অগ্রিম, অগ্রিম আয় কি দায়, সেটা আর্থিক অবস্থা দায়ের পাশে আসছে, ফাইন। তারপর তোমার মূলধন, কোনো কাজ নাই, 1 লক্ষ টাকা, সরাসরি এখানে সমান্তরাল আমিল আসছে। সমান্তরাল আমিল আসার পর আমি ডিসাইড করবো কোথায় আসবে, তো সমান্তরাল আমিলে কত টাকা, ক্রেডিট পাশে 1 লক্ষ টাকা, এটা আর্থিক অবস্থা বিবরণী ক্রেডিট পাশে আসবে, কারণ এটা মূলধন বা মার্কেট সত্ত্বের একটা পার্ট, ওকে? ভূমি দালান, এটার সঙ্গে কোনো কাজ ছিল না, 1,60,000, এটাও ঠিক টাইমে কোনো কাজ যেহেতু নাই, সমান্তরাল চলে আসছে 1,60,000, তারপর এটা সরাসরি আর্থিক অবস্থা বিবরণীতে ট্রান্সফার হয়ে যাবে। এভাবে আমরা সবগুলা কাজ, মানে তোমার যেগুলা যে এন্ট্রিগুলো এখানের মধ্যে, যে এন্ট্রিগুলো তোমার কী ছিল, রেওয়া মিলে ছিল, এবং যে এন্ট্রিগুলো তোমার আমরা সমন্বয় জাবেদা থেকে এনেছি, সবগুলো আমরা কিন্তু এখানে নিয়ে আসছি, রাইট? ওকে, সো সবগুলো আনার পরে আমরা কি বুঝলাম, আমরা মোটামুটি যতগুলো কাজ ছিল, মানে আমার কাজ কি, আমার কার্যপত্রের প্রথম কাজ হইলো যে আমার যে প্রশ্নে যতগুলো এন্ট্রি আছে সবগুলো লেখা, তারপরে সমন্বয় জাবেদা করা। সমন্বয় জাবেদার মধ্যে যে এন্ট্রিগুলো অলরেডি আসছে ওগুলো তো আসে গেছে, যে এন্ট্রিগুলো আসে নাই এগুলোও কি, এগুলোও লিখে ফেলা, ওকে? তারপরে কাজ কি, তারপরে কাজ হইলো আমার এখানের সাথে এগুলোর সাথে যেই নতুন কাজ সমন্বয় জাবেদা করার ফলে যে নতুন নতুন এন্ট্রি যুক্ত হবে, অ্যাড হবে, টাকা বাড়বে কমবে, ওগুলা সমন্বয়ের পার্টে লেখা। সমন্বয় পার্টে লেখার ফলে রেওয়া মিল এবং সমন্বয়ের মধ্যে যোগ বিয়োগ করা, যোগ বিয়োগ করে যা আসবে তা সমন্বিত রেওয়া মিল লিখবো। সমন্বিত সবগুলো কাজ হয়ে গেলে এবার যেগুলো নতুন করে লিখছে এগুলো আসছে, তারপর এগুলোর টাকাটাও কি, জেটটা এখানে আছে, এগুলোর জেটটাও এখানে আছে। এবার সমন্বিত রেওয়া মিলে আমরা সবগুলো করার পর ডিসাইড করবো যে কোন এন্ট্রিটা বিশদ আসবে আর কোন এন্ট্রিটা আর্থিক অবস্থা বিবরণীতে আসবে। সো এভাবেই মেইনলি কার্যপত্র করতে হয়, ওকে? তারপরে আমার কাজ কি, তারপর কাজ হলো আমার আর্থিক অবস্থা বিবরণী ডেবিট সবগুলো কি করা, যোগ করা, তারপর ক্রেডিট সবগুলো যোগ করা। আমরা কি জানি আর্থিক অবস্থা বিবরণীর কি মানে কি, আর্থিক অবস্থা বিবরণী হলো এজ ইকুয়াল টু এল প্লাস ওই মিলে যেতে হবে, সমান হতেই হবে, তাই না? আর ডেবিট মানে কি, ডেবিট মানে হলো এল এই এ, ঠিক আছে? আর ক্রেডিট মানে কি, ক্রেডিট মানে হলো এল প্লাস ওই, ওকে? সো তোমার সব সময় এখানে ডেবিট পাশে যে টাকাটা আসছে এটার সঙ্গে ক্রেডিট পাশে টাকাটা কি হইতে হবে, সব সময় তোমার মিলতেই হবে। আর্থিক অবস্থা বিবরণীতে ডেবিট এবং ক্রেডিট টাকা তোমার কি করতে হবে, মিলতে হবেই, ওকে? তারপরে বিশদ বিবরণী ঠিক তেমনি ডেবিট এবং ক্রেডিট পাশে টাকাটা তোমার কি করতে হবে, তুমি এটা মিলতে হবেই। কারণটা কি, আমরা আরেকটা বিষয় আমরা জানি ডেবিটের টাকা, ডেবিট এবং তোমার কি ক্রেডিট সবসময় সমান হতে হয়। যদি ডেবিট ক্রেডিট সমান না হয় তোমার একটা ভুল। সব বিশেষা বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী ক্ষেত্রে তোমার ডেবিটের টাকা সবগুলো এবং ক্রেডিট টাকা সবগুলো কি হইতে হবে, মিলে যেতে হবে, ওকে? সো মিলে যাবে কিন্তু তোমার ম্যাথ ঠিক থাকলে, আর এগুলো তো ফ্ল্যাকচুয়েট, এটাও মিলে যাবে, তোমার সমান্তরাল আমিলের ক্ষেত্রে মিলবে যেহেতু তোমার এটা আছে। সো তুমি করবা কি, সবগুলো যোগ বিয়োগ করে নিচে বসাই দিবা, নোটগুলো বসাই দিয়ে ম্যাথটা শেষ করে দিবা, ওকে? সো এটা হলো মেইন কাজ, তোমার সবগুলো যোগ বিয়োগ করবা, শেষ করবা, এটাই মেইন। সো এইভাবেই মেইনলি তোমার কার্যপত্র করতে হয়, ওকে? সো 10 গড়া বুঝলাম, তো 12 গড়ার ডিফারেন্সটা কি ভাই, 12 গড়ার মধ্যে কেন একটা প্রবলেম? সো 12 গড়ার মধ্যে কোনো প্রবলেম নেই, কোনো ডিফারেন্সিয়েশন নেই, একটাই আছে,
যে তুমি যাই করলো ওখানে সংরক্ষিত আয় মানে সংরক্ষিত নামে একটা কি হবে ঘর অ্যাড হবে। ওকে, সংরক্ষিত নামে কি হবে একটা ঘর অ্যাড হবে। এটা মানে আমরা দেখি একটা ম্যাথ আমরা দেখার চেষ্টা করি যেখানের মধ্যে আমার সংরক্ষিত কি আছে ওটাকে আমাদের অ্যাড করছে, রাইট। 12 গড়া কিন্তু খুব কম আসে। ওকে, 12 গড়া অনেক কম আসে। সো আচ্ছা, যে ম্যাথটা আমরা করছিলাম দেখো 12 গড়ার মধ্যে শুধুমাত্র সংরক্ষিত তহবিল নামে ঘর নামে একটা কি ঘর অ্যাড হবে, মানে যে যে কাজগুলা সংরক্ষিত আয় বিবরণীর সাথে যুক্ত ওগুলো জাস্ট আমরা ওখানে লিখে দিব, কাজ শেষ, ফাইন। সো কারণটা কি দেখো, কারণটা হলো কি জানো, তোমার সমন্বিত আমিল করার পরে 10 গড়াতে করে কি সমন্বিত আমিল করার পরে 10 গড়াতে যা করে তা হলো সমন্বিত আমিল করার পরে এন্ট্রিগুলোকে শুধুমাত্র হয়তো বিশদ বিবরণী হয়তো আর্থিক অবস্থা বিবরণীতে অ্যাড করে। বাট যখন আমরা 12 গড়া করি এগুলা হয়তো বিশদ বিবরণী হয়তো আর্থিক অবস্থা বিবরণী হয়তো সংরক্ষিত আয় বিবরণীতে অ্যাড হয়। ওকে, সো এই যে তিনটা বিবরণীতে অ্যাড হয় ওটাকে আমরা 12 গড়া বলি। এখন ভাই এটা সংরক্ষিত আয় বিবরণী কেমন শিখি আমরা, এটা আমরা যখন আর্থিক অবস্থা বিবরণী করবো ওখানে কিন্তু সংরক্ষিত আয় বিবরণী বেশ লম্বা ডেসক্রিপশন করা হবে অবশ্যই, কারণ এখানে সংরক্ষিত আয় বিবরণী একটা তোমরা ম্যাথই আছে, পুরো একটা ম্যাথের টপিকই আছে। ওকে, সো ওটা তোমরা করবা তুমি বেশ একটা আলাদা আইডিয়া পেয়ে যাবা। সো আমরা কি শিখলাম মেইনলি, আমরা তোমার জাভাটা শিখলাম, সময় মতো কেমন হয় ওটা শিখলাম, হ্যাঁ ম্যাথ টাইপ দেখলাম, কাজ যদি প্র্যাকটিস করলাম। মেনে 10 গড়া সবচেয়ে বেশি থাকে তোমাদের, তুমি শিওর থাকো তোমার কোয়েশ্চেনে বোর্ড কোয়েশ্চেনে তোমার 10 গড়া ম্যাথই সবচেয়ে বেশি দিবে। তোমরা 10 গড়াটা ভালো মতো প্র্যাকটিস করো, 10 গড়াই দে। 12 গড়া বেস্ট টাইম কনজিউমিং বা 12 গড়া খুব কমই দেয়, রাইট। সো চেষ্টা করো 10 গড়াটা ভালো মতো প্র্যাকটিস করা, 10 গড়া করার জন্য। আর 10 গড়া পারলে 8 গড়া কিছুই না, কারণটা হলো কি 8 গড়ার মধ্যে এই পার্টটা করতে হয় না আর 10 গড়ার মধ্যে এই পার্টটা করতে হয়। সো এই 8 গড়া করলে কি হবে, তুমি এটা ছাড়া এগুলো সব করে দিবা, শেষ। ওকে, সো এটা হলো টপিক। সো এবার আমরা আরেকটা ম্যাথ প্র্যাকটিস করি। ওকে, আমরা যেহেতু আমরা কি শিখলাম এই ম্যাথের মধ্যে, আমরা তোমার একটা বিষয়টা আমি সামারি করি। আমরা কি শিখলাম, আমরা তোমার সমন্বয় জাবেদাগুলো শিখলাম, আমরা 10 গড়া শিখলাম, মানে আমরা কাজ জাবেদার 3 টাইপ আছে, টাইপটা আমি বুঝতে পারছি, আমরা সমন্বয়টাও শিখতে পারছি। এগুলো শিখতে এই ম্যাথটা ভালো মতো বুঝতে পারলে তোমার এই অধ্যায় মোটামুটি বেসিকলি 80 to 90% কমপ্লিট। ওকে, একটা ম্যাথ আমরা দেখি। ওকে, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই জানাবা, আমরা অবশ্যই তোমাদের কোয়েশ্চেনগুলোর আনসার দিয়ে যাব। ওকে, তারপর দেখো এই ম্যাথটা দেখো, দিনাজপুর বোর্ড 2022 সালে আসছে, বেশ ইম্পর্টেন্ট একটা বোর্ড কোয়েশ্চেন। আমরা দেখি, দেখো কোয়েশ্চেন দেখো আমরা যে টাইপ বলছিলাম টাইপটা আসতেছে কিনা দেখো। দেখো দিনাজপুরে কোয়েশ্চেন করছে কি সমন্বয় দাখিলে দাও বলছে, টাইপ চলে আসছে। তারপর কি বল 10 গড়া, দেখছো 10 গড়া বেশি দেয়, 10 কাজ যত প্রস্তুত করো কেমনি আগের মতো ঠিক সেম। আগে আমরা কি করব, আমরা আচ্ছা ক নাম্বারটা অনেকে কোয়েশ্চেন ভাই ক নাম্বারটা কেন করি, এই যে ক নাম্বারটা আনসার তুমি যখন সমন্বয় করো তখন তো পেয়ে গেছো, রাইট। সো আমরা এটা দেখি যে সমন্বয় জাবেদাগুলো আমরা লিখি। ওকে, তাহলে তুমি করো কি সমন্বয় জাবেদা কোনগুলো, এগুলো সমন্বয় জাবেদা আমরা দেই। প্রথমে কি 1 এপ্রিল হতে 2 বছরের জন্য বিমা খরচ প্রদত্ত হয়েছে, কি বলতেছে 1 এপ্রিল হতে 2 বছরের জন্য বিমা খরচ প্রদত্ত হয়েছে। ওকে, তো তোমার বিমা খরচ কত, আমরা প্রথমে দেখি যে তোমার ম্যাথটা দেখি মিস্টার সুগার এন্টারপ্রাইজ এপ্রিল 1, দেখো বেশি ইন্টারেস্টিং কিন্তু এপ্রিল 1, 2021 সালে ব্যবসাটা শুরু করছে, কি এপ্রিল 1, 2021 সালে ব্যবসা শুরু করছে। সো ওর অগ্রিম বিমাটাও কিন্তু এপ্রিলেই বা আগে মার্চে 29 তারিখ 30 তারিখ হইতে এমন দিতে পারে। সো এই জন্য হয়তো বা এপ্রিল 1 তারিখ কয়েক মাসের টাকা দিয়ে দিছে এমন হতে। সো কখন দিছে আমরা জানি না, বাট আমাকে পরে বলতেছে ভাই দেখো এই ম্যাথটা কিন্তু 1 মাসের ম্যাথ, দেখো এটা আমরা এপ্রিল 1 তারিখ শুরু করছি, আমি তোমার জায়গাটা করতেছি কবে এপ্রিল 30 তারিখ, তাই না, মানে 1 মাসের ম্যাথ। ওকে, তো আমাকে বলতেছে এপ্রিল 1 তারিখে 2 বছরের জন্য বিমা খরচ প্রদত্ত হয়েছে। মানে তুমি দেখো, তুমি যদি খেয়াল করো, ওকে তুমি যদি ভালো মতো খেয়াল করো আমার কত টাকা দেওয়া হয়েছে, এটা দেখো কত টাকা দেওয়া হয়েছে, এটা 34,000 টাকা আমার অগ্রিম বিমা হিসাবে 34,000 টাকা আমি দিয়ে দিয়েছি। ওকে, কত টাকা দিয়ে দিয়েছি 34,000 টাকা, বেশ বড় একটা অঙ্ক। সো 34,000 টাকা কত দিনের জন্য দিয়েছি, 2 বছর, 2 বছর মানে কত দিন 24 মাস, কত মাস 24 মাস, আমরা 24 মাসের জন্য আমরা কি
34,000 টাকা দিয়েছি, রাইট? বাট আমি ইউজ করছি কবে? আমি ইউজ করছি এপ্রিল 1 মান্থ, মানে আমার অগ্রিম বিমা তো অলরেডি আছে। আমি 2 বছর 2 বছর যাবা দিয়েছি, তাই না? অগ্রিম বিমা আছে মানে কি, আমি 2 বছরের যাবা দ্বারা অলরেডি হয়ে গেছে। বাট আমি 2 বছরের মধ্যে 1 মাস যে আমি ইউজ করছি ওটাকে আমি দিছি যাবে দা, দিই নাই কিন্তু। সো আমার মেইনলি এই 1 মাসের টাকাটা আমার বের করতে হবে, রাইট? সো একটা মিনিট ওয়েট। ওকে, ফাইন। সো আমরা মেইনলি এই অগ্রিম বিমা থেকে কি করব? হ্যাঁ, বেশ কিছুক্ষণ ক্লাস নিচ্ছিলাম তো হয়তো একটু ফাইন। সো তোমার অগ্রিম বিমা আমরা 34,000 টাকা পেয়েছি, দিয়েছে। ওখান থেকে আমরা এপ্রিল 1 তারিখে 2 বছর জন্য বিমা খরচটা আমরা কী করছি, প্রদত্ত হয়েছে, মানে 2 বছরের জন্য আমরা বিমা বিমাটা ইউজ করছি, রাইট? সো যেখান থেকে আমরা মেইনলি এপ্রিল মাসটাই তো আমরা কী করছি ভাই, ইউজ করছি। আমি এটা 2 বছর দেই, 3 বছর দেই, 4 বছর, ডাজেন্ট ম্যাটার, আমি ইউজ করছি কতই, 1 মাস। সো আমি কি 1 মাসের টাকা মানে জার্নাল দিছি, আমি যে 1 মাস ইউজ করছি, এই যে 30 তারিখে এসে করতেছি কাজ, মানে কি আমি 1 থেকেও 30 তারিখ এটা ইউজ করছি বিমাটা, যে 1 থেকে 30 তারিখ মানে 1 মাস আমি যে ইউজ করছি ওটা কি জার্নাল আমি দিয়েছি, দিনে। সো আমার জার্নালটা দিতে হবে, ওকে? সো তাহলে কি আমি যদি ইউজ করছি ওই জার্নাল কি বিমা খরচটা হয়েছে, ইউজ করছি মানে খরচ হয়েছে, বিমা খরচ ডেবিট, খরচটা হয়েছে করতে, তাহলে এটা ক্রেডিট কোনটা? তাহলে আমার অগ্রিম বিমা কমে গেল, কারণ অগ্রিম বিমা যা ছিল 34,000 টাকা, তা কমলো না, কারণ আমি খরচ করছি, আমি তো আগের মতো পাবো না, তাই না? 36,000 টাকা ছিল আগে, তার মধ্যে আমি 1 মাসের টাকা ইউজ করে ফেলছি, তাহলে কি আমি কি আর 36,000 টাকা আছে অগ্রিম বিমা নাই? তাহলে অগ্রিম বিমা কি সম্পদ কমলো, সম্পদ কমলে কি হয়, ক্রেডিট হয়, অগ্রিম বিমা ক্রেডিট। আর কি বাড়লো, খরচ হিসাবে বিমা খরচ বাড়লো, বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট। দেখো তোমরা 1 মাসের টাকা কত টাকা, 1500 টাকা, ফাইন। ওকে, তারপরটা হলো তোমার, হ্যাঁ অনেকে কোয়েশ্চেন করতে ভাই, আচ্ছা ফাইন, আমরা তো বুঝলাম যে আসলে তোমার 1500 টাকা কেমনে আসছে। দেখো আমি তোমাকে কত মাস বলছি, 24 মাস বলছি না, কত টাকা, 36,000 টাকা, কয় মাসের টাকা, 36,000 2 বছর দিচ্ছে, 2 বছর মানে কত, 24 মাস। 36কে তুমি 24 দিয়ে ভাগ করো, আমি যদি একটু অনেকে ম্যাথমেটিক্যাল বুঝো না, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো 24 মাসের জন্য দেওয়া হলো কত টাকা, 24 মাসের জন্য, 24 মাস মানে কত, 2 বছর, ওকে? কারণ 2 বছর দেওয়া আছে বলতেছে। 24 মাসের দেওয়া হলো কত টাকা, 36,000 টাকা, ওকে? তাইলে তোমার 1 মাসের জন্য কত টাকা, 1 মাসের জন্য কত টাকা, কেমন করি আমরা এটা, যেটা ওইদিকে আছে এটা 36টা উপরে লিখবো, 36,000 টাকা ভাগ কত, এটা কত, 24 না, 24 এদিকে 24 লিখবো, ওকে? তাইলে 1 মাস, আমার তো 1 মাস মানে এপ্রিল মাসের টাকা লাগতেছে, তো আমি 36কে 24 দিয়ে ভাগ করবো, আমি কত টাকা হবো, 1500 টাকা হবো, ওকে? 1500। সো আমার 1 মাসের টাকা টাকা 15 মাস টাকা, আমার তো এপ্রিল মাসের টাকাই লাগতেছে মেইনলি, তো 1 মাসের টাকা কত, 1500 টাকা। তো আমি বলতে পারি যে এপ্রিল মাসের টাকা কত, 1500 টাকা, যেটা আমি খরচ করছি, ওকে? তো আমার এভাবেই মেইনলি আমরা 1500 টাকাটা এসেছি। সো আই হোপ তুমি বুঝতে পারছো, রাইট? না বুঝতে তোমরা কিন্তু একটা স্ক্রিনশট রাখতে পারো, অনেকটা ইজি হয়ে যাবে। এটাকে ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড বলে থাকে। সো ফাইন, সো আমরা এটা বুঝতে পারছি, রাইট? তো আমরা যাওয়া দেখতে পারো, যাওয়া দেখছি আমরা যে দেখছো বিমা খরচ ডেবিট ও বিমা ক্রেডিট, ফাইন। তারপর তুমি দেখো যে প্রদেয় নোটের উপরে 1 মাসের সুদ বকে আছে, মানে দেখো তাহলে প্রদেয় নোট কত, 12% প্রদেয় নোট, বেশ ইম্পর্টেন্ট। কত টাকা, 1 লক্ষ টাকা। 12 মাসে প্রদেয় নোট কত টাকা, 1 লক্ষ টাকা। বলতেছে প্রদেয় নোটের উপরে 1 মাসের সুদ বকেয়া হয়েছে, ফাইন। কত টাকা বকেয়া হয়েছে, 1 মাসের সুদ বকেয়া হয়েছে। তো তো আমি যদি বলি 1 লক্ষ টাকার কত, আমার সুদের রেট কত, সুদের রেট হলো 12%। দেখো আমার সুদের রেট কত, আমার সুদের রেট হলো তোমার, এখানে সুদের রেট কত, 12%, তাই না? কত পার্সেন্ট, 12%। দেখো তোমরা সুদের রেট কত, 12%, ওকে? তাহলে এই যে তোমার আমার পরিমাণ হলো 1 লক্ষ টাকা, যেটার 12% তোমার কি, তোমার সুদের রেট, মানে কি, আচ্ছা তো কত টাকা, 1 লক্ষ টাকা 12% কত টাকা হয়, 12,000 টাকা, রাইট? এই 12,000 টাকা কত দিনের টাকা, মাথায় রাখবা 1 লক্ষ টাকার উপরে সরাসরি সুদ কাউন্ট করলে, যে সবসময় নট অনলি প্রদেয় নোট, যে কোনো ক্ষেত্রে টাকার উপর সরাসরি কাউন্ট করলে যেই টাকাটা, যে অ্যামাউন্টটা পাওয়া যায় সেটা হয় 12 মাসের টাকা। সেটা কত মাসের হয়, 12 মাসের টাকা। বাট আমার লাগবে কয় মাস, 1 মাস,
কারণটা কি আমার 1 মাসের কি আছে টাকা বা সুদ বকেয়া আছে, তো আমার ওই যেটা বকেয়া আছে ওটা আমার জমা দেওয়া লাগবে। তো 1 মাসে করে 12 মাসে যদি 12,000 টাকা হয়, 1 মাসে 1,000 টাকা, রাইট? সো আমরা কি বলতে পারি, যেটা সুদ বকেয়া আছে আমরা বলতে পারি যে বকেয়া থাকা আর একটা সুদ তো খরচ, তাই না? তো সুদ হিসাব ডেবিট, যেহেতু এটা আমার খরচ হয়েছে, আবার খরচটা কি বকেয়া আসছে, সো প্রদেয় সুদ হিসাব ক্রেডিট। ওকে, রাইট, বুঝতে পারছো? তারপরটা হলো তোমার এটা বুঝতে পারলাম। তারপর হলো অনুপাতিক সেবায় বিষয়টা অর্জিত হয়েছে। দেখো অনুপাতিক আয় কত, মানে অনুপাতিক অগ্রিম, আমি অগ্রিম তোমার টোটাল 42,000 টাকা কি হচ্ছে আয় করছিলাম, মানে অগ্রিম নিয়ে নিয়েছিলাম, ওই যেগুলো নিয়ে নিয়েছিলাম ওখান থেকে 20,000 টাকা সার্ভিস আমি দিয়েছি, মানে আমি এখন ধরো আমি এখন সেবা দিই নেই, সেবা না দিয়েই 42,000 টাকা নিয়ে নিয়েছি আগে আগে। এখন আমি নতুন করে কি 20,000 টাকা, ওই 42,000 টাকা থেকে 20,000 টাকা আমি ওনাকে সেবা দিয়ে দিয়েছি। এই যে সেবা দিয়ে দিয়েছি এটা কি আমি লিখছি জানি না, আমি কি জানাল দিয়েছি দিনে, তখন জানালটা দিতে হবে। তাহলে কি করতে হবে, সেবা দিলে কি হয় আয় হয়, তাই না? আয় হয়েছে, তাহলে সেবা আয় ক্রেডিট, আয় কি হয় ক্রেডিট হয়, তো সেবা আয় ক্রেডিট। আবার সেবা যে আয় দিয়েছি তাহলে কি করলাম, আমার যে অগ্রিম আয় এটা আমার দায়ী দায়ী অগ্রিম কি আয় আগের মতো 42,000 টাকা আছে, আমি তো 42,000 টাকা 20,000 টাকা ওনাকে দিয়ে দিছি, তো সেবা দিয়ে দিছি, তাহলে কি উনি আমার থেকে আরও 22,000 টাকা পাই। বাট আমি যে 42,000 টাকা থেকে 22,000 টাকা পাই, মানে কি 42,000 টাকা 20,000 টাকা কমে গেল, তাহলে 42,000 টাকা তোমার কী ছিল অগ্রিম, ওই অনুপাত দায় কী ছিল, দায় ছিল, দায় কমছে, দায় কমলে কি হয় ডেবিট হয়। সো অনুপার্জিত বা অগ্রিম আয় ডেবিট, তোমার সেবা আয় ক্রেডিট। দেখো তোমরা কত টাকা 20,000 টাকা, দেখছো ডেবিট সেবা আয় ক্রেডিট কত টাকা 20,000 টাকা, রাইট? সো আমরা মোটামুটি বুঝতে পারছি বিষয়টা। তারপর সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল করা হয়নি, মানে আমি সেবা প্রদান করেছি 10,000 টাকা বাট বিল করি নাই, মানে বিষয়টা হলো যে মানে এটা বকেয়া সেবা দেওয়া, রাইট? মানে সেবা দিছি টাকা এখনো পাইনি, রাইট? সেবা দিলে কি হয়, সেবা দিলে তোমার কি হয় আয় হয়, সেজন্য তোমার কত টাকা আয় হয় 10,000 টাকা আয় হয়। সো দেখো এটা করছে সেবায় দিলে আয় হয়, মানে কি আয় হলে কি হয় ক্রেডিট হয়, সেবা হিসাব ক্রেডিট কত টাকা 10,000 টাকা। আবার আয়টাকে আমি কি পেয়েছি টাকাটা এখনো পাই নাই, সো যে টাকাটা আমি পাই নাই বা পাবো ওটা আমার কি প্রাপ্য হিসাব, সো প্রাপ্য হিসাব তোমার ডেবিট কত টাকা 10,000 টাকা, রাইট? সো এইভাবে ব্যাংক সমন্বয় করতে হয়, রাইট? সমন্বয় জাবেদা করতে হয়। সো আই হোপ তোমরা মোটামুটি বুঝতে পারছো সমন্বয় জাবেদা কেমনে করতে হয়। সবসময় দেখবো যে আমরা সমন্বয় করার সময় কোন কাজটা করা হয়নি, যেই কাজটা করা হয়নি, যেই কাজটা করা প্রয়োজন আমরা ওই কাজটা করব, মানে যেই কাজটা জাবেদা দেখা দেওয়া হয় নাই বা যে কাজটা রেওয়া মিলে এখনো হয় নাই আসে নাই, সো ওইটা আমরা আনবো, ওই জাবেদাটা আমরা দিব। ওকে, সো আমরা মনে বুঝতে পারছি সমন্বয় কেমনে করতে হয়। এবার দেখো তোমরা দেখো যে কার্যবত করার সময় যেগুলা প্রশ্নে আসে ওটা আনবাই, আনার পরে যেগুলো নতুন করে সমন্বয়ে আসে নাম বাট রেওয়া মিলে এখানের মধ্যে নাই প্রশ্নে, ওই নামগুলোও তুমি কি আনবা, আনার পরে এবার কাজ কি রেওয়া মিলে তুমি লিখবা সবগুলা, রেওয়া মিলে লিখলা, রেওয়া মিলে দেখার পর যেগুলো যেগুলোর সাথে কাজ আছে এখানের মধ্যে যেগুলোর সাথে কাজ আছে ওগুলো আনবা। তারপর এগুলোর সঙ্গে অ্যাড নাই এখানের মধ্যে, এগুলো সবগুলা কি সমন্বয়ে লিখবে, সবগুলা সমন্বয়ে লিখবা। ওকে, কি বললাম একটু তোমাদেরকে ইজি করে দেই, কি বলছে তোমাকে আমরা প্রথমে তুমি কি করবে, প্রথমে তুমি কার্যপত্র করার সময় প্রথমে তুমি কি করবা, প্রথমে তুমি যে এখানে এখানে যেগুলো আছে, হ্যাঁ এখানে যেগুলো আছে এগুলো সবগুলা র্যামে তো লিখবাই, র্যামে লেখার পরে এগুলো তো লিখবাই, এগুলো লেখার পরে এখানে যেগুলো আছে এগুলো সবগুলো তুমি কি করবা র্যামে লিখবা, লেখার পরে যেগুলোর সাথে কাজ আছে ও এখানের মধ্যে ওগুলো সবগুলা কাজগুলো এখানে লিখবা, রাইট? লেখার পরে তুমি কি করবা রেওয়ামিল এবং সমন্বয় দুটার মধ্যে যোগ বিয়োগ করে যেটা ফাইনালি আসছে ওটা তুমি সমন্বয় রেওয়ামিলে লিখবা। এবার সমন্বয় রেওয়ামিল লেখার পর তুমি ডিসাইড করবা যে এটা যেটা ডেবিট মানে যেটা বিষয় আসবে এটা তুমি তোমার যেটা আয় এবং ব্যয় হয়, কি বললাম এটা যদি তোমার আয় এবং ব্যয় হয় তবে তুমি এটা বিশদ আয় বিবরণীতে আনবা, আর এটা যদি তোমার সম্পদ দায় বা মালিকানা সত্ত্ব হয় তবে তুমি আর্থিক অবস্থার বিবরণীতে আনবা, রাইট? তারপর তুমি এখানে যেগুলো আছে এগুলা তোমার কি এগুলো তোমার সমন্বয়ে আসবে, কারণ এগুলো তোমার প্রশ্ন ছিল না তুমি করে আসছে, সেগুলো তুমি সমন্বয়ে আনবা। সমন্বয়ে আনার পর এগুলোর সঙ্গে তো ওদিকে কোনো কাজই নেই থাকবেও না কারণ নতুন আসছে, সেগুলো সরাসরি সমন্বয়ের মিলে আনবা। কী করছো সমন্বয়ের আমি আনবা এই পার্টগুলো, সমন্বিতের মিলে আসার পরে কি বললাম আমরা এগুলো সবগুলা সমন্বিত রেওয়া মিলে কি সমন্বিত রেওয়া মিলে তোমার আনার পরে তোমার এগুলো আনার পরে আমরা ডিসাইড করবো এগুলো কি বিষয় বিতে আসবে এগুলো আর্থিক অবস্থা বিতে আসবে, তারপর সবগুলো যোগ করে কী করবা সবগুলো যোগ করে লিখে দিবা। ওকে, এভাবেই তুমি মেইনলি দেখো আমরা যেটা করছিলাম ওর এখানে করছে এটা দেখছো, সো এভাবে মেইনলি তুমি ফাইনালি তোমার কার্যকতা শেষ। সো আই হোপ তোমরা বুঝতে পারছো যে কেমনে কার্যকতা আমরা ডাহা বোর্ড এবং দিনাজপুর বোর্ড দুটা বোর্ডকে আমরা সলভ করছি।
সো তোমরা মোটামুটি বুঝতে পারছো যে কেমনে তোমার কি করতে হয়, ম্যাথগুলা করতে হয়। ওকে, সো আমরা কি শিখলাম, এতক্ষণ ধরে আমরা যে টাইপ দেখলাম, আমরা টাইপটা দেখছি মেইনলি। সো আমরা কার্যপত্রে টাইপটা আছে যে তোমার বেসিক নলেজ নিছি, তোমার কী ঘোরা 8 ঘোরা 10 ঘোরা 12 ঘোরা, মানে 10 ঘোরাটা ইম্পর্টেন্ট, 10 ঘোরা শিখলে তোমার ইজি সব হয়ে যাচ্ছে। সো আমরা ঘরটা দেখছি, তার সমন্বয় যাবে না, এটা ইম্পর্টেন্ট, এটা শিখছি। সো ম্যাথে যে 3-4 টাইপের ম্যাথ আছে, টাইপ আসতে পারে কোয়েশনের মধ্যে, যে কোয়েশন আসতে পারে ওই কোয়েশনগুলো দেখছি, ওই কোয়েশনগুলো দুটো কোয়েশন সলভ করছি। এবং ফাইনালি আমরা দেখি যে এই অধ্যায়ে যদি এমসিকিউতে আসে এমন কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা দেখি। দেখো এই অধ্যায়ে তোমার এমসিকিউ যে ইম্পর্টেন্ট বলতে এগুলো ইম্পর্টেন্ট, আমরা যেগুলো তোমাকে দিয়ে রাখছি এখানের মধ্যে, যখন তারা মূলজাতীয় ব্যয় 4 ধরনের হয়, মূলজাতীয় ব্যয়, হ্যাঁ এগুলো এইসব বিষয়পাতি ব্রাইট ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো এখানে যেগুলো আছে, যেমন অনেক কোয়েশ্চেন করতে হবে ভাই সবচেয়ে এখানে বেশি এটা আসে, এটা কার্যপত্রকে অত্যাবশ্যকীয় নাকি মানে অত্যাবশ্যকীয় না। কার্যপত্র কখনো অবশ্যকীয় কোনো কাজ নয়, এটা ঐচ্ছিক, রাইট? এইটা সবচেয়ে বেশি কোয়েশ্চেন এখানে আসে। আর একটা হলো যে কি তোমার কার্যপত্র কেন করা হয়, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা এটা কি, মানে এটা উদ্দেশ্য হইলো যে আর্থিক অবস্থা বিবরণী করার কাজগুলাকে যাতে তথ্যগুলাকে একটু ইজি করে দেওয়া যায়। ওকে, সো তারপরে হলো তোমার যে এ ধরে ইনফরমেশন পেলাম, হ্যাঁ তারপরে দেখো আর্থিক অবস্থা বিবরণী তৈরির পূর্বে কার্যপত্র করা হয়। ওকে ফাইন, সো মেইনলি এই ইনফরমেশনগুলো একটু একটু ইনফরমেশন তোমার ইম্পর্টেন্ট। তুমি চাইলে তোমরা করো কি, এটা একটু কী করো, স্ক্রিনশট নিয়ে রাখো বা বাসায় একটু পড়ে নিবা। সো এটা তোমার জন্য ইজি হয়ে যাচ্ছে, রাইট? সো এটা তোমাকে অনেক হেল্প করবে এমসিকিউতে ভালো করার ক্ষেত্রে। ওকে, তারপর এটা স্ক্রিনশট তোলো তোমরা, হ্যাঁ গো দেখো। ওকে, আমরা কিন্তু সবগুলো ইনফরমেশন তোমাকে কিন্তু পড়িয়েছি, বেসিকে মুখে বলেছি, তোমরা জাস্ট একটু রিভিশন দিলে, চোখ বুলিয়ে নিলেই তুমি অনেক ভালো মতো তোমরা পারবা। ওকে, সো আলটিমেটলি আমরা আমরা এই ক্লাসের শুরুতে যা বলছিলাম, কয়টা স্লাইড, মানে আমরা প্রথম স্লাইডে যেটা বলছিলাম যে একদম কী কী কভার করতে যাচ্ছি আমরা এখানের মধ্যে, আমরা এখানে তোমার বেসিক, আমরা কি বেসিকটা কভার করছি একটা নলেজ নিছি, আমরা ম্যাথ টাইপটা দেখছি, আমরা বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করছি, আমরা সামারিটাও পড়ছি। ওকে, মোটামুটি আইডিয়া হলো, যাতে করে আলটিমেটলি এই ক্লাস উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হইলো তুমি ম্যাথটা যাতে বুঝতে পারো, তুমি বুঝতে পারো যে না এখানে ঠিক কোন কোন টাইপসের ম্যাথটা আছে, এটা বেসিক নলেজ পাবা, কোন কোন ধরনের ম্যাথ এখানে আসে, ওই ম্যাথগুলো কেমনে করতে হয়, ওই ম্যাথগুলোতে কোন কোন বোর্ড কোয়েশ্চেন আসছে, কেমনে আসে, ওগুলোকে সলভ করে দেখা। এবং ম্যাথগুলো আসবে আয়ত্ত না, যে সমন্বয় বিবরণী, তোমাকে তো কয়েক হাজার সমন্বয় দাখিলা জাবেদা আছে, আমার তো কয়েক হাজার দরকার না, আমার দরকার সমন্বয় জাবেদা কেমনে করতে হয়, আমরা শিখছি না কেমনে করতে হয়, যে যেই কাজটা করে নাই ওই কাজটা করা। এবং আমরা বেশ কিছু সমন্বয় জাবেদা কেমনে করতে বলছি, সো মেইনলি কেমনে করতে তুমি শিখছো এবং প্র্যাকটিস করছো, এটাই ইম্পর্টেন্ট। আমি সামারি শিখছি এখানের মধ্যে, সামারি করছি পুরো ক্লাসটাকে। ওকে, সো আলটিমেটলি আমরা যা যা প্রথমে বলছিলাম স্ট্রাকচারটা ফলো করছি। সো মোটামুটি ক্লাসটা আমরা বেশ ভালো মতো করার চেষ্টা করেছি, অনেক কিছু ইনফরমেশন, বেশ আমরা টার্ম শিখছি, বেশ টার্ম, হ্যাঁ যেগুলো আমরা বুঝে কোডিং হয়ে পড়ে। সো ওভারঅলি আজকে ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ফর লং টাইম। যে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা অবশ্যই জানাবা, আমরা অবশ্যই এটাকে সুন্দরভাবে আনসার দিয়ে দিব। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এগেইন উইথ ইয়ার পেশেন্স। কারণ লং টাইম ক্লাস নিলে না, মানে তোমরা ক্লাস করলে মনোযোগ থাকে না, তোমরা করতে পারো কি 20 মিনিট 30 মিনিট ক্লাস করিয়ে করিয়ে, মানে পড়িয়ে একটু কী করতে পারো, পড়ে 5 মিনিট ব্রেক নিতে পারো। ওকে, বা 10 মিনিট ব্রেক নিতে পারো। ব্রেক নিতে গিয়ে মোবাইল ইউজ করো না, কারণ তুমি ব্রেক নিচ্ছ মানে কি, তুমি ব্রেনকে একটু রেস্ট করতেছো, রেস্ট নিতেছো, মোবাইল ইউজ করলে আবার রেস্টটা তো হইতেছে না। হ্যাঁ, সো ভালো মতো ক্লাসটা করো, শেখো, আর যে কোনো কোয়েশ্চেন থাকবে জানাও। সো ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এগেইন অ্যান্ড এগেইন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।